আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে যেই বিষয় সম্পর্কে জানবো, যেই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে জাতীয় সংসদ। এমন একটা টপিককে আমি চুজ করেছি যেখান থেকে ইনশাল্লাহ সব জায়গায় মোটামুটি প্রশ্ন আসে। সেকেন্ড টাইমের হও, ডিসিইউ হও, ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, চাকরি পরীক্ষায়, বিসিএস, নবম থেকে 20তম গ্রেড যে কোনো জবে এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তো আজকের এই লাইভ ক্লাসটা যে যেখান থেকে করবে, ইউটিউব, ফেসবুক, রেকর্ডেড যেভাবেই করবে, তাদের এই টপিক থেকে যে সকল প্রশ্ন হবে আমার মনে হয় সেগুলো আমরা সবাই খুব সুন্দর করে হৃদয়ঙ্গম করতে পারবো। হৃদয়ঙ্গম শব্দটি ব্যবহারের পিছনে কারণ হচ্ছে আমরা শুধু মুখস্থই করব না, খুব গভীর থেকে জানতে, মুখস্থ করতে এবং বুঝতে সবগুলোই পারবো। সো প্রথমে চেক করে নেব সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিও তোমরা। মুখস্থ করতে এবং বুঝতে সবগুলোই পারবো। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আছে? সবাই 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 জানাচ্ছ সাউন্ড ঠিকঠাক আছে, তাহলে তার কোনো প্রবলেমই নাই, যেহেতু সাউন্ড ঠিকঠাক আছে নাকি। ওকে, সাউন্ড তাহলে ঠিকঠাক আছে, তাই তো? আচ্ছা, আমি একটু ঠিক করে নিচ্ছি, অ্যাঙ্গেলটা ঠিক করে নিলাম। আচ্ছা, এক এক করে সবাই একটু যুক্ত হও, আমাকে একটু 2-1 মিনিট সময় দিও যাতে করে বাকিরা একটু যুক্ত হতে পারে, যারা যুক্ত হচ্ছে ইনশাল্লাহ। আর আমিও একটু শেয়ার করে দিতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে। তো আমরা যেটা বলবো মেইনলি, আমাকে একটু সময় দিও যাতে করে পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারি। এই টপিকের কিছু অংশ আছে মুখস্থ, কিছু আছে কনফিউজিং, কিছু আছে টেকনিক। আমরা সবগুলো সমন্বয় পড়ব এই জাতীয় সংসদ টপিকটা। এবং ক্লাসে আমি বেশি কথা বলবো না, একটা কথাই বলবো, ক্লাসটি যারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবে নিজের আইডিতে, প্রথমে একটা আইডিতে শেয়ার করতে হবে, প্রোফাইলে, বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে, ফ্রেন্ডদেরকে ইনবক্সে, প্লাস সর্বোচ্চ বন্ধু মেনশন করবে, 10 জন 20 জন করে মেনশন করবে। এরকম 10 জন আজকের ক্লাস থেকেই পাবে। আমি আগামীকাল বই পাঠিয়ে দিব, ফ্রি জিকে বইটা পাবে আমার। আর হচ্ছে ক্লাসের পিডিএফটা তারাই পাবে। মানে শেয়ার করলে, মেনশন করলে, স্ক্রিনশট দিলে শিওর ক্লাসের পিডিএফ তুমি পাচ্ছ আমার নাবিল জিকে পেজে নক দিলে, ইনবক্সে স্ক্রিনশটটা দিলে। আর যারা সর্বোচ্চ শেয়ারটা করবে তাদের তো অবশ্যই বই দিব, সর্বোচ্চ 10 জনকে দিতে পারবো 10টা বই। হ্যাঁ, আর তাহলে তোমরা শুরু করে দাও, আমার যাতে বলা না লাগে। আর টপিক হচ্ছে জাতীয় সংসদ, আমরা খুব সুন্দর করে পড়বো। আর যারা সেকেন্ড টাইম দিবে, এমন একটা টপিক আমি চুজ করেছি সব বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসে। আর যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেবে, তাদেরও এটা গুরুত্বপূর্ণ। সো যারা দুইটা জায়গায় পরীক্ষা দেবে সবার জন্য গুরুত্বপূর্ণ। সো এরকম আমরা কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে, তোমাদের আগ্রহের উপর নির্ভর করে যে কয়েকটা ক্লাস হবে। তো তোমরা শেয়ার মেনশনটা শুরু করে দাও, আমি এই ফাঁকে একটু শেয়ারটা করে দিই, তারপরে আমরা আলোচনায় চলে যাব। হ্যাঁ, আমরাও বেশি দেরি করার কোনো ইচ্ছা আমার নাই, ঠিক আছে? প্রত্যেকে একটু সুন্দর করে মনোযোগ দিবে ক্লাসে, আমি এটাই শুধু চাইবো, ঠিক আছে? আর কার কি অবস্থা, সেকেন্ড টাইমার মানেই তো বুঝতেই পারছো, দীর্ঘ একটা সময়ের প্রতীক্ষা, লড়াই, সংগ্রাম এবং অনেক বাধা বিপত্তি, চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যাওয়া। আর ডিসিইউ মানেই তো এখন তোমাদের শেষ ভরসা। তবে ডিসিইউ এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সামনে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাটা তোমরা হাতে ধরে নষ্ট করে দিও না। সেকেন্ড টাইমেও যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া যায়, এই সম্ভাবনাটুকু তোমরা উড়িয়ে দিও না। আর যারা চাকরির জন্য আমার ক্লাস দেখবেন, অবশ্যই চাকরির জন্য কিন্তু ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কথা কম কাজ বেশি, শেয়ার করে দিচ্ছি যাতে সবাই ক্লাসটা পায় ইনশাল্লাহ। গ্রুপগুলো তো শেয়ার করে দিবে, তোমরাও একটু শেয়ার করে দাও। আর অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দিও সবাই, ঠিক আছে? ওকে, সবাই হচ্ছে একটু শেয়ারটা করে দিও আর গ্রুপগুলোতে। ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি, ডান। এবার আমরা আলোচনায় চলে যাই, আমাদের একটু লেট হয়েছে, অবশ্যই লেট হয়েছে। আচ্ছা, তুমি পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমাকে রিয়েক্ট দিয়ে মেনশনটা দিতে হবে। হ্যাঁ, মেনশন বা শেয়ারটা দিতে হবে। পিডিএফ দিব, যারা শেয়ার করবা স্ক্রিনশটটা দিবা, মেনশন দিবা। বাট সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা তারা পাবা বই, এরকম 10 জন বইটা পাবা। আমি নিজেই কুরিয়ার করে পাঠিয়ে দিব, কোনো 1 টাকাও লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাস থেকে 10 জন দিব, পরের ক্লাস থেকে হচ্ছে তোমাদেরকে বাকি 10 জনকে দিব, ঠিক আছে? সমস্যা নাই, মোট 20টা বই আমি দিতে চাই। আচ্ছা আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছে, চলো এবার আলোচনা শুরু করি আমরা আমাদের। হ্যাঁ ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় সময় কিছু বলেন, মানবিকের কয়টি সিট থাকে? এগুলো তুমি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট ভর্তি তথ্য লিখে সার্চ করলে পেয়ে যাবো অনেক ভিডিও, ঠিক আছে?
আচ্ছা, অনেকদিন পর লাইভে আসছি, অনেকে মিস করতেছিল সেটা বললো। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা আলোচনা শুরু করি আমাদের আজকের। হুম হুম তোমাদের কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা একদম শুরু থেকে আমরা শুরু করব, মানে এই টপিকের বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত যা যা আসে সবটাই আমরা ধরবো। হ্যাঁ, সবটাই আমরা ধরবো, প্রো থেকে বেসিক থেকে প্রো সবটাই হবে ব্রো, নো প্রবলেম, ঠিক আছে? সবটাই হবে, তোমরা শুধু ধৈর্য ধরে থাকো ক্লাসের মধ্যে, তাইলেই হবে। ওকে ওকে আচ্ছা, তো আমাদের আজকে প্রথম প্রশ্ন যে বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছে সেটার একটা প্রতীক রয়েছে, সিম্বল রয়েছে। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা, পদ্ম, দোয়েল, লাল সবুজ পতাকা। চারটা অপশন রয়েছে। জাতীয় সংসদের প্রতীক কি? আমাদের জাতীয় সংসদের প্রতীক কি দেখি, তোমরা একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের জাতীয় সংসদের প্রতীকটা কি। চারটা অপশন রয়েছে। দেখো, বাংলাদেশের একটি জাতীয় প্রতীক রয়েছে, রাষ্ট্রীয় মনোগ্রাম রয়েছে, জাতীয় সংসদের একটা প্রতীক রয়েছে, থাকে না একটা আলাদা চিহ্ন থাকে, একটা আলাদা মানে যেটা ওইটাকে নির্দেশ করে, এরকম বিষয় কিন্তু থাকে। সো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে। জাতীয় সংসদের প্রতীক কোনটি, জাতীয় সংসদের প্রতীক কোনটি জানতে হবে। প্রথম প্রশ্ন তোমরা উত্তর দিচ্ছ শাপলা, কাকন দিয়েছ অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর, এখন থেকে লাইভে আসবো ইনশাল্লাহ ভিডিওর পাশাপাশি। যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে আমরা কিছু ক্লাস করাবো। যারা 7 কলেজ, যেটা এখন ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাদের নিয়ে আমরা আলোচনা করব। আর এইচএসসি 25-এর পরপরই তো আমরা এইচএসসি 25কে নিয়ে ইনশাল্লাহ ফ্রি লাইভ ক্লাস থাকবে সপ্তাহ জুড়ে। যারা এইচএসসির পরে, যারা 25-এর পরে যারা অ্যাডমিশন দিবে, তোমরা আসলে অ্যাডমিশন সম্পর্কে অনেক জিকে সম্পর্কে জানো না হয়তো বা, শুরু করবে, তোমাদের নিয়ে আমাদের জিকে ক্লাস থাকবে, এখন থেকে চোখ রাখবা পেজে। আচ্ছা, তোমরা বলছো যে একের ক শাপলা। হ্যাঁ, শাপলা বাংলাদেশের কিন্তু জাতীয় ফুল। এখন বাংলাদেশের জাতীয় ফুল, তাই না? জাতীয় ফুল শাপলা, আর এই শাপলাই কিন্তু জাতীয় সংসদের প্রতীক। জাতীয় সংসদের প্রতীকও কিন্তু শাপলা। পদ্ম হবে না, দোয়েল হবে না, লাল সবুজ পতাকা কিছুই হবে না, উত্তর হচ্ছে শাপলা। আমাদের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। ইয়েস, আমরা বেসিক কোশ্চেন সবাই পারলাম। শাপলা, কংগ্রেচুলেশনস। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা, দুর্গাপুর গ্রাম, ঠিক আছে? ওকে, কোনো কুরিয়ার পাঠাবে নাকি, কোনো গিফট পাঠাবে? সো উত্তর সঠিক যারা দিয়েছে অত্যন্ত ধন্যবাদ। শাপলা হবে জাতীয় সংসদের প্রতীক। মনে থাকবে সবাই, এই ক্লাসের মধ্যে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। শাপলা আমাদের জাতীয় সংসদের প্রতীক, তাই না? এই যে শাপলা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে পড়লো বাংলাদেশের যে জাতীয় প্রতীক, জাতীয় প্রতীক রয়েছে, এই জাতীয় প্রতীকের মাঝখানেও কিন্তু তোমার শাপলা রয়েছে, তাই না? জাতীয় প্রতীকের মাঝখানে শাপলা রয়েছে। পানিতে ভাসমান শাপলা, এটা পরীক্ষা আসে। জাতীয় প্রতীকে কি কি আছে? পানিতে হচ্ছে ভাসমান শাপলা, হ্যাঁ, পরস্পর সংযুক্ত 3টা পাট পাতা, উভয় পাশে 2টা করে 4টা তারকা, আর এই পাশে হচ্ছে ধানের শীষ, উভয় পাশে ধানের শীষ। এটা হচ্ছে ধরো বাংলাদেশের জাতীয় প্রতীক। আমার জাতীয় প্রতীকের মাঝখানে কিন্তু শাপলা রয়েছে। তো এটা কিন্তু পরীক্ষা আসে। জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান, ঠিক আছে? কামরুল হাসান আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন এই কামরুল হাসান। ওকে, কামরুল হাসান জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। মাঝখানে হচ্ছে ভাসমান শাপলা, ওই পাশে ধানের শীষ, 2টা করে 4টা তারকা, পরস্পর সংযুক্ত 3টা পাট পাতা, হ্যাঁ, এই আর কি আমাদের জাতীয় প্রতীক। হ্যাঁ, তবে এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে। যদি পরীক্ষা জাতীয় প্রতীকের যে ভাসমান শাপলা, এটা কে এঁকেছেন? ভাসমান শাপলা কে এঁকেছেন? এইটা আমাদের অনেকে জানা নাই। আমি তোমাদের কমেন্ট থেকে জানতে চাই জাতীয় প্রতীকের ভাসমান শাপলা কে এঁকেছেন। তবে বলেই তো দিলাম কামরুল হাসান জাতীয় প্রতীকের ডিজাইনার। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও জাতীয় প্রতীকের ভাসমান শাপলা কে এঁকেছেন। দেখি সবার কাছ থেকে একটু জানতে চাইবো যে জাতীয় প্রতীকের ভাসমান শাপলা কে এঁকেছেন। জাতীয় প্রতীকের ভাসমান শাপলা কে এঁকেছেন?
দেখি দেখি দেখি, এটা আবার কার জানা আছে? জাতীয় প্রতীকের ভাসমান শাপলাকে এঁকেছেন, জাতীয় প্রতীকের ভাসমান শাপলাকে এঁকেছেন। হ্যাঁ, নামটা ই দিয়ে বলে দিলাম, তারপর বাকিটা তোমরা বুঝে নাও, দেখি কে পারো। ঠিক আছে, মূলত দায়িত্ব প্রধান দায়িত্ব থাকে কামরুল হাসানের উপরে। এবার দেখি কামরুল হাসান তিনি এঁকেছেন কিনা, তাই না? ঠিক আছে, বলো এই জাতীয় প্রতীকের যে ভাসমান শাপলা, এইটা এই ভাসমান শাপলাটাকে এঁকেছেন। ভাসমান শাপলা, তোমরা কামরুল হাসান দিবা? সবাই কি কামরুল হাসান দিবা? সবাই কি কামরুল হাসানই দিবা? এই টপিকের উপর আপনার ফ্রি ক্লাস করছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে উত্তর করো। আচ্ছা, এক্স্যাক্টলি তোমরা হয়তো এই যে অনেকে ভুল দিবা, আমি জানি অনেকেই হচ্ছে ভুল দিবে, তাই তো ভুল দিবে। আচ্ছা, খেয়াল করবা, জাতীয় প্রতীকটা আকার যে ব্যাপারটা পুরোটার ডিজাইনের দায়িত্ব ছিল কামরুল হাসান, তবে তিনি সহ আরও দুজন গুণী শিল্পী তার সাথে কাজ করেছে। এই যে শাপলাটা, এইটার অ্যাকচুয়াল ডিজাইনটা করছে মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস। কে? মোহাম্মদ ইদ্রিস। আর এইটা বাদে এটার ভিতরে বাকি যে তিনটা বিষয় আছে, যেমন আমরা ধানের শীষ, স্টার আর হচ্ছে পাট পাতা, এই তিনটা আবার এঁকেছে অন্য একজন ব্যক্তি। ঠিক আছে, তার নাম হচ্ছে শামসুল আলম। তার নাম কি? শামসুল আলম। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতীয় প্রতীকের মধ্যে যে ভাসমান শাপলাকে এঁকেছেন, যারা নর্মালি পড়বে না বা জানবে না, তারা বলবে যেহেতু কামরুল হাসান জাতীয় প্রতীকের ডিজাইনার, অবশ্যই কামরুল হাসান দিয়ে দিবে। ভুল, মোহাম্মদ ইদ্রিস। জাতীয় প্রতীকের মধ্যে যেই চারটি তারকা রয়েছে, পরস্পর সংযুক্ত পাট পাতা রয়েছে, ধানের শীষ বেষ্টিত রয়েছে, এগুলোকে এঁকেছেন। যারা জানবে কামরুল হাসান ডিজাইনার, তা দিয়ে দিবে, কিন্তু যারা অ্যাকচুয়াল ভিতরের কথা জানবে তারা দিবে এই শামসুল আলম। ক্লিয়ার? ওকে ওকে, শামসুল আলম দিবে। তো এরকমভাবে আমাদের জানতে হবে, শাপলা থেকে আমরা জানলাম। ওকে, তাহলে আমাদের অল ক্লিয়ার, এগুলো নোট করে নিবা, সবাই নোট করে নিবা। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কম জাতীয় সংসদের আসন রয়েছে কোন জেলায়? সবচেয়ে কম জাতীয় সংসদের আসন রয়েছে নিচের কোন জেলায়? পঞ্চগড়, ভোলা, বান্দরবান, কক্সবাজার। চারটা অপশন রয়েছে, পঞ্চগড়, ভোলা, বান্দরবান, কক্সবাজার। আমি আবারও বলছি, একটা রিয়েক্ট দিয়ে দিও। আর ক্লাসটি যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ মেনশন করবে, তারা পাবে, সর্বোচ্চ করবে হয়তো 10 জনকে আমি দিব 10টা বই আর পিডিএফ। আর যারা ধরো শেয়ার করেছে, মেনশন করেছে, হয়তো সর্বোচ্চ লেভেলের জিততে পারেনি, তারা পিডিএফ পাবে, এছাড়া কিন্তু কেউ পিডিএফ পাবে না। এগুলো করে সবগুলো স্ক্রিনশট আমার নাবিলজিকে পেজে দিলে তাদেরকে আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব। সো দ্রুত তোমরা করে দাও, একটা রিয়েক্ট দিয়ে কাজগুলো করে দাও। ওকে, তাহলে সবচেয়ে কম বলেছে সবচেয়ে কম আসন রয়েছে কোন জেলায়? সবচেয়ে কম আসন রয়েছে কোন জেলায়? সবচেয়ে কম আসন রয়েছে কোন জেলায়? সবচেয়ে কম আসন রয়েছে খাবারের মধ্যে। কিসের মধ্যে? খাবারের মধ্যে সবচেয়ে কম আসন। খাবারের মধ্যে কম আসন, খাবারের মধ্যে সবচেয়ে কম আসন আছে। এখন তোমরা দেখি ধরতে পারো কিনা। খাবারের মধ্যে সবচেয়ে কম আছে, ঠিক আছে। বাট এখানে অপশনে কি হবে? বান্দরবান দিচ্ছ কে? জসিম উদ্দিন, কাকন সরকার, কাকুলি, মাহিন, তানজিলা। হ্যাঁ, তোমরা সবাই দিচ্ছ। সাইফুল্লাহ আবার ক দিচ্ছে। সাইফুল্লাহ কয়ের ক আবার কী রে সাইফুল্লাহ? বুঝলাম না তো। সাইফুল্লাহ কয়ের ক দিচ্ছে। সাইফুল্লাহ কয়ের ক উত্তর করছে। সাইফুল্লাহ কি উত্তর করছে? কয়ের ক। কমন পড়ার ইয়েটা কমেন্টে পিন। কয়ের ক দিচ্ছে আবার কে রে? এই ভুল দিচ্ছিস কেন? আচ্ছা, যাই হোক। আচ্ছা, উত্তরটা হবে বান্দরবান। আচ্ছা, অপশনের মধ্যে যা আছে তার মধ্যে উত্তর হবে বান্দরবান। বাংলাদেশের পার্বত্য যে 3টা জেলা রয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। এই যে খাগড়াছড়ি, খতে খাগড়াছড়ি, রতে ধর রাঙামাটি আর বতে বান্দরবান। এই যে খাগড়াছড়ি, খা দিয়ে দিলাম, 298 নাম্বার আসন জাতীয় সংসদের। এরপর দিলাম রাঙামাটি, জাতীয় সংসদের 299 নং আসন। এরপর দিলাম যে নিচের বান্দরবান, এটা হচ্ছে 300তম আসন। তাহলে জাতীয় সংসদের সর্বশেষ 300তম আসন কিন্তু বান্দরবান, আর জাতীয় সংসদের প্রথম আসন কিন্তু
প্রথম আসন, জাতীয় সংসদের 300 আসনের মধ্যে প্রথম আসন কিন্তু এই পঞ্চগড়। তা জাতীয় সংসদের মোট আসন রয়েছে 300টি, এর মধ্যে 50টি আবার রয়েছে কি নারীদের জন্য একদম ফিক্সড। তাহলে 300 প্লাস 50, 350টি আসন রয়েছে মোট জাতীয় সংসদের মধ্যে। এর মধ্যে সর্বশেষ যে 3টা আছে এগুলোতে মাত্র 1টি করে আসন রয়েছে, মাত্র 1টি করে আসন রয়েছে। খাবারের মধ্যে 1টি করে আসন, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। তবে সিরিয়ালে সাজাই দেই, আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামের ঠিক উপরের দিকে উঠলে ত্রিপুরার কাছাকাছি খাগড়াছড়ি, এরপর মাঝখানে রাঙামাটি, এরপর বান্দরবান। ম্যাপে তোমরা দেখবা। তো এই খাগড়াছড়ি হচ্ছে জাতীয় সংসদ 298তম আসন, 299তম হচ্ছে রাঙামাটি, আর বান্দরবান হচ্ছে জাতীয় সংসদের সর্বশেষ 300তম আসন। এই সবগুলোতেই 1টি করে আসন রয়েছে। তো যেখানে আমরা বললাম যে কোন জেলায় সবচেয়ে কম আসন, এটা বলার মুদ্রার ওপিটে চলে আসে কোন জেলায় সবচেয়ে বেশি আসন। অবশ্যই তোমরা সেটা গেস করতে পারছো, সেটা হচ্ছে ঢাকা। ঢাকা জেলায় 20টি আসন, ঢাকা জেলায় 20টি আসন। আর ঢাকা বিভাগে খুব সম্ভবত হচ্ছে 70টি আসন। ঢাকা বিভাগে 70টি, ঢাকা জেলায় 20টি। ঢাকা জেলায় 20টি আসন। সব সব লিখবা, লিখলে মনে থাকবে, লিখলে মনে থাকবে, সব লিখবা। ঢাকা জেলায় হচ্ছে 20টি আসন, আর ঢাকা বিভাগে 70টি আসন। প্রথম আসন পঞ্চগড়, সর্বশেষ আসন বান্দরবান, আর রাঙামাটি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এগুলোতে হচ্ছে 1টা করে সংসদীয় আসন রয়েছে, 1টি করে সংসদীয় আসন রয়েছে। এখন কার জেলা কোনটা দেখি, কার জেলা কোনটা, তোমার জেলায় কয়টা আসন আছে সেগুলো তোমার জানতেই হবে। কার জেলা কোনটা একটু কমেন্টে দেখি আমি। ঠিক আছে, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার, কম আসন রয়েছে কোন কোন জায়গায়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, যে বেসরকারি বিল কাকে বলে? জাতীয় সংসদের কথা বলতে গেলে আমরা বিল নিয়ে আলোচনা করব। বিল, খসড়া যে আইন থাকে, খসড়া যে জিনিসটা থাকে, বিল। বিল কি আমরা বলবো, বিল মানে না, বিল না, বিল মানে অন্য কিছু। ঠিক আছে, সো বলো, তোমরা বলো যে বেসরকারি বিল কাকে বলে? 4টা অপশন আছে, এগুলো একটু টাফ কোয়েশ্চেন, এগুলো বুঝে শুনে উত্তর করতে হবে। বেসরকারি বিল কাকে বলে? বেসরকারি বিল কাকে বলে? দেখি একটু উত্তর দিয়ে দাও, বেসরকারি বিল কাকে বলে? বেসরকারি, আচ্ছা, গাইবান্ধা থেকে, গাইবান্ধার এমপি আছে রিমন, ফেনীর এমপি আছে মাহবুবুর, সাবিয়া আছে কিশোরগঞ্জ থেকে এমপি, জয়ন্তী রয় কোন আসন থেকে দাঁড়িয়ে আছে? চট্টগ্রাম থেকে। আবার শান্ত কিশোরগঞ্জ থেকে, তাহলে শান্তর সাথে সাবিহার একটা লড়াই হবে একই আসনে থাকলে। কুড়িগ্রাম জেলা থেকে এমপি পদে দাঁড়িয়েছেন আমাদের ভাবনায় শুধু তুমি। বগুড়া, ঠিক আছে, আসন থেকে আছে ইব্রাহিম। কিশোরগঞ্জের আসন থেকে অনেক এমপিরা এবার লড়বে। হ্যাঁ, কায়ুম ময়মনসিং থেকে, মারিয়া রিন্থি রাজবাড়ি থেকে। বাপরে বাপ, বিশাল ব্যাপার। ঠিক আছে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ময়মনসিং থেকেও জসিম দেখি, নারায়ণগঞ্জ 4 থেকে আছে পারভেজ মিয়া। সবাই দেখি এমপি পদে দাঁড়ায় গেছে, জানি না কে পাস করবে কে ফেল করবে। আচ্ছা, বেসরকারি বিল কাকে বলে তোমরা একটু কমেন্ট করে জানাও, যে বেসরকারি বিল কাকে বলে। দেখো, জাতীয় সংসদে প্রধানত বিল হচ্ছে 2 প্রকার। বিল মানে ধরো কোন একটা প্রস্তাবিত খসড়া আইন, যেটা পরে চূড়ান্ত আইনে পরিণত হয়। তো এরকম 2 ধরনের বিল আছে, 3 ধরনের বলতে পারি, 3 ধরনের। একটা হচ্ছে সরকারি বিল, একটা হচ্ছে সরকারি, আরেকটা হচ্ছে বেসরকারি, আর আরেকটা যদি হইতো সেটা হচ্ছে না বিল। ঠিক আছে, না বিল। ঠিক আছে, যেটা সরকারি বিল, বেসরকারি বিল, কিছু পার্থক্য রয়েছে উপস্থাপনের দৃষ্টিকোণ থেকে। যেমন বেসরকারি যে বিলগুলো হয়, এটা জাতীয় সংসদের যারা আছে যে কেউ এটা উত্থাপন করতে পারে। যে কেউ বলতে সবাই না, মন্ত্রী এমপি সবাই জাতীয় সংসদে উত্থাপন করতে পারে যখন অধিবেশন চলে। কিন্তু মাথায় রাখবা, যেটা হচ্ছে সরকারি বিল, সেটা শুধু মন্ত্রীরা উত্থাপন করতে পারে। তাহলে শুধু মন্ত্রীরা পারে সরকারি, আর বেসরকারিটা পারে হচ্ছে কে? এমপি মন্ত্রী সবাই। তবে একটা প্রশ্ন হয় যে অর্থ বিল কার অনুমতি ছাড়া পাস হয় না? অর্থ বিল কার অনুমতি ছাড়া পাস হয় না? অর্থ বিল রাষ্ট্রপতির অনুমতি ছাড়া পাস হয় না। অর্থ বিল রাষ্ট্রপতির অনুমতি ছাড়া পাস হয় না। রাষ্ট্রপতিকে এই অর্থ বিলে অনুমতি দিতে হয় 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে, মুখস্থ করে ফেলো, 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে তাকে কিন্তু এই অর্থ বিলে কি করতে হয়? অনুমতি দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির সংসদ সংক্রান্ত অনেক তথ্য আছে, আমরা আজকে জানবো। তাইলে অর্থ বিল রাষ্ট্রপতি অনুমতি লাগে, যেটা 15 দিনের মধ্যে তিনি একটা অনুমতি দিবেন। তাহলে বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যদের উত্থাপিত বিল, হ্যাঁ হইতে পারে। স্পিকার যে বিলকে বেসরকারি বিল ঘোষণা দেয়, হইতে পারে না। বিরোধী সদস্যদের উত্থাপিত বিল, হইতে পারে না।
রাষ্ট্রপতি ঘোষিত বিল হইতে পারে না। উত্তর হচ্ছে ক। ক কারা দিয়েছো? ক কারা দিয়েছো? আমি এক দুইজনের নাম পড়বো, বেশি পড়ার সুযোগ নাই। ফাহিমা, সামিউল, বেশি বেশি কমেন্ট করলে হয়তো জিনিসগুলোর নাম সামনে পড়ে। এখানে অনেক মেনশন করেছো কিন্তু, এই যে রক জায়ান নাকি যেন, কুমিল্লা 3 আসন থেকে আবার হুসাইন আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার বিল কাকে বলে, বিল কয় প্রকার, অর্থ বিল, ব্যাপারটা ক্লিয়ার। আমরা তারপর সামনের দিকে যাব। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকানের জন্ম কোন দেশে? তাহলে আমরা প্রশ্নের মধ্যেই একটা শিখে গেলাম। বাংলাদেশের জাতীয় যে সংসদটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা 9 তলা বিশিষ্ট, কত তলা? 9 তলা বিশিষ্ট, 9 তলা বিশিষ্ট। হ্যাঁ, 215 একর জমির মধ্যে আছে। ঠিক আছে, 9 তলা বিশিষ্ট 215 একর জমির মধ্যে আছে। 9 তলা বিশিষ্ট 215 একর জমির মধ্যে রয়েছে এই জাতীয় সংসদটা। 9 তলা বিশিষ্ট 215 একর জমির মধ্যে রয়েছে এই জাতীয় সংসদ। 9 তলা বিশিষ্ট 215 একর জমির মধ্যে রয়েছে জাতীয় সংসদ। এটা একটু মুখস্থ করতে হবে। এর পাশাপাশি আমাদের আরও কিছু টুকটাক তথ্য হয়তো জানা লাগতে পারে, যেগুলো আমরা বলবো, সমস্যা নেই, যেগুলো আমরা এক এক করে বলবো। ঠিক আছে, এখানে আরও কিছু তথ্য রয়েছে। 215 একর জমি, হ্যাঁ, তারপর এটা কত ফুট, কত ফুট? 155 ফুট। সংসদ ভবনের মেইন ভবনের উচ্চতা 155 ফুট, উচ্চতা 155 ফুট। তো এই যে জাতীয় সংসদের তথ্যটা, বেসিক তথ্য তো মুখস্থ করবা। তো এই যে লুই আইকান নামের ব্যক্তি, তিনি ছাড়াও কিন্তু আরও কয়েকজন ব্যক্তি ছিল যেটা আমরা জানি না। তিনি মূলত মূল স্থপতি, কিন্তু ওনাকে আগে তোমরা এই তথ্যগুলো লিখো, তারপর আমি এটা ডিলিট করে দিব। তিনি মূল স্থপতি, তাকে হেল্প করেছে অনেকেই আছে, যেমন তাকে সরকারিভাবে সহকারী এক ছিল, সহকারীভাবে হেল্প করছে একজন আছে, সহকারীভাবে সাহায্য করেছেন এরকমও আছে একজন। আবার তিনি কাজটা সম্পূর্ণ করে যাইতে পারেন নাই, যেটা অন্য কেউ সম্পূর্ণ করেছে। যেমনটা আমরা দেখেছিলাম লালবাগ কেল্লার ক্ষেত্রে, যে শায়েস্তা খান কিন্তু কমপ্লিট করেছে লালবাগ কেল্লার নির্মাণ, কিন্তু এটা শুরু করেছিলেন অন্য কেউ। সো এইরকমই, ঠিক আছে। তো এগুলো আমরা জানবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দুজন ব্যক্তির নাম জানবো, ঠিক আছে, দুজন ব্যক্তির নাম আমরা জানবো। এস্তোনিয়া, 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 এস্তোনিয়া। আচ্ছা, তোমরা দিচ্ছ কেউ যুক্তরাষ্ট্র, কেউ এস্তোনিয়া, কেউ যুক্তরাষ্ট্র, কেউ এস্তোনিয়া। দেখো, খেয়াল করবা, এখানে কনফিউশন যে হবে আমি জানতাম। এখানে বলছে জন্ম, জন্ম, জন্ম অবশ্যই এস্তোনিয়া, জন্ম এস্তোনিয়া। তিনি জন্মাইছে, তিনি জন্মগ্রহণ করেছে এস্তোনিয়া, যার রাজধানী হচ্ছে তাল্লিন। এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন, মাথায় রাখবা, তাল্লিন। এস্তোনিয়ার রাজধানীর নাম কি? তাল্লিন, তাল্লিন। বুলগেরিয়ার রাজধানীর নাম কি? সোফিয়া, সোফিয়া। সার্বিয়ার, যদি ভুল না করি, বেলগ্রেড, বেলগ্রেড রাজধানীর নাম। রাজধানীর নামগুলো একটু মুখস্থ করতে হবে, কোন পরীক্ষায় কখন আসা পরে কওয়া যায় না। ঠিক আছে, এস্তোনিয়া তাল্লিন, সার্বিয়া বেলগ্রেড, বুলগেরিয়া সোফিয়া। তো এই যে এস্তোনিয়া তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি স্থপতি ছিলেন মার্কিন স্থপতি। অবশ্যই এখানে বোঝা যাচ্ছে তিনি মার্কিন মানে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি নাগরিকত্ব নিয়েছেন, সেখানে তিনি স্থাপত্য যেই ব্যাপারটা সেটা নিয়ে তিনি কাজ করেছেন, সেখান থেকে তিনি শিখেছেন ইত্যাদি। যদি বলতো বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান কোন দেশের স্থপতি বা কোন স্থপতি কোন, এটা তখন কিন্তু আবার যুক্তরাষ্ট্র হতো, কিন্তু এখানে জন্ম বলেছে স্পেসিফিকভাবে, সেক্ষেত্রে হবে এস্তোনিয়া। তিনি এস্তোনিয়ায় সকল আচ্ছা 9 তালা 215 একর 155 ফুট। ওকে, আচ্ছা, আমি ইংরেজি ক্লাসই করাই। একজন বলছে ভাই আপনি কি শুধু ইংরেজি ক্লাসই করান, শরীফুল বলেছে। দেখো, আমি একটা কথা বলবো, অ্যাডমিশন টাইমে এসে অনেকের ধরো অ্যাডমিশন শুরু করেছে, শুরু করার 1-2 মাস পরে এসে তার মনে হয় আহারে জিকে এতদিন কী পড়লাম, মুখস্থই হয় না, বুঝি না, বা এরকম সময় অনেকে অভিযোগ করে বলেই বলছি যে যেখানে পড়ছি সেখানে লেকচারগুলো খুব দ্রুত চলে যাচ্ছে, পার্সোনালি বুঝতে পারতেছি না, বা আমি ওনার পড়াটা বুঝতে পারতেছি না, হচ্ছে না, এখন শেষে কি করব যদি খারাপ করি, এরকম ভয় কাজ করে। তাদের জন্য শুধু জিকের জন্য কোর্স খুঁজে, জিকেটা যদি কেউ পড়াতো, তারা মনে করে জিকেটা ম্যাপ দিয়ে পড়াতো, টেকনিকে পড়াতো, চেষ্টা করতো যাতে জিকেটা ভালো করে বুঝি, তখন তো
2 মাস চলে গেছে, 1 মাস চলে গেছে, তখন যখন এই সিদ্ধান্ত নেয় তখন অলরেডি কিন্তু ধরো আমি জিকে পড়াচ্ছি, আমারও কিছু লাইভ ক্লাস চলে গিয়েছে, রেকর্ড করতে হয়, তাই এই সিদ্ধান্তটা অনেকে আগে নিয়ে ফেলে যে ভাই যাই হোক অন্য যেখানেই পড়ি জিকেটা নাবিল ভাইয়ের কাছে পড়বো, তার কাছে ভালো লাগে, একটু হলে তো লাভ হবে। তো এইটা হয় সিদ্ধান্ত হতে পারে। আবার জিকেতে একদমই দুর্বল, তাদের জন্য জিকে কোর্স লাগে। আবার জিকেতে কোনো রিস্ক নিতে চায় না, যে যার কাছে পড়ছি সেও খুব ভালোই পড়ায়, কোনো সমস্যা নাই, আমি মনে করি সে সবাই খুব ভালো পড়ায়, কিন্তু এর পাশাপাশি আরেকজনের কাছে যদি পড়ি, যদি কিছু টাকা খরচ করে নতুন কিছু শিখতে পারি, নতুন আঙ্গিকে শিখতে পারি, যদি তার কাছে একটু বেশি মনে থাকে, 25-এর জায়গায় 28 পাইলাম, জিকেতে বেশি মার্ক পেয়ে যদি একটু বেশি চান্স পাইলাম, সিরিয়ালটা বেশি আগাইলো, তো সব দিক থেকে চিন্তা করলে তো এই কাজটা সবাই করে রাখে, মেডিকেলে হোক ভার্সিটিতে হোক, এটা অনেকেই করে, তাই কিন্তু কোর্সে ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে জিকে কোর্সটা অনেকেই নেয়, তো এই জন্য আমি শুধু জিকে পড়াই আর কি, আর বাংলা ইংলিশ পারি না আসলে। ঠিক আছে, আচ্ছা, সো ওকে, ভর্তির ব্যাপারে জানতে নাবিল জিকে পেজে নক দাও, নাবিল জিকে পেজে নক দাও। ওকে, তাহলে এই ব্যাপারে আমাদের ক্লিয়ার। এখন যে 3জন ব্যক্তির কথা বলবো, দেখো প্রথম হচ্ছে মূল স্থপতি। খেয়াল করবা, এগুলো হয়তো কোনো বইয়ে নাও পাইতে পারো, মূল স্থপতি হচ্ছে লুই আইকান। কে? লুই আইকান, মূল স্থপতি লুই আইকান। লুই আইকান। এবার সহকারী স্থপতি, এগুলো যদিও আসবে না, তবে যদি আসে তখন তোমার তথ্য জানা নাই, ঠিক না? আরেকটা হচ্ছে সম্পন্নকারী। তাহলে 3টা ব্যাপার। একটা হচ্ছে মূল স্থপতি, যেমনটা আমরা দেখলাম যে জাতীয় প্রতীকের মূল ডিজাইনার কিন্তু কামরুল হাসান, তবে তার সাথে শামসুল আলম এবং ইদ্রিস এরকম আরও 2জন গুণী ব্যক্তিও কিন্তু কাজ করেছেন, তো তাদেরকেও নাম মাথায় রাখতে হবে। এখন সহকারী স্থপতি, আর তোমার হচ্ছে যে লুই আইকানের মৃত্যুর পর কিন্তু এই জাতীয় সংসদের এই তোমার জিনিসটা সম্পন্ন হয়। লুই আইকান কিন্তু মারা গিয়েছিলেন, ঠিক আছে? তো এই যে সহকারী, এটা হচ্ছে মাজহারুল ইসলাম। এখানে কেউ আছে মাজহারুল ইসলাম বা কারো পরিচিত? মাজহারুল ইসলাম, তিনি হচ্ছেন সহকারী ছিলেন। আর এইটার কাজ সম্পূর্ণ করেছিলেন সেটা আরেকজন বিদেশি ব্যক্তি, হেনরি এম প্যামব্যাম। নোট করো, হেনরি এম প্যামব্যাম। এই 3টা বিষয় একটু কষ্ট করে কি মুখস্থ করা যাবে আমাকে বলো তো আজকে থেকে? এই 3জন, মাজহারুল ইসলাম সহকারী ছিলেন, হেনরি এম প্যামব্যাম ছিলেন তোমার এটার সম্পূর্ণকারী, লুই আইকান মারা যাওয়ার পর তিনি সম্পূর্ণ করেছেন, ঠিক আছে? ওকে, হেনরি এম প্যামব্যাম, ঠিক আছে, ফাইন। তাহলে এই 3টা বিষয় একটু তোমরা লিখে নাও, ঠিক আছে? লুই আইকান, ঠিক আছে, মাথায় রাখতে হবে, এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। লুই আইকান, তবে আসতে পারে যে কে সম্পূর্ণ করেছিলেন কাজটি, তোমরা না জানা থাকলে ধরো 1%ও সম্ভাবনা আছে। এখন এই তথ্যটা আমরা মিস করবো কেন? ঠিক আছে, এই তথ্যটা মিস করবো কেন? বা অনেকের বই হয়তো এই তথ্যটা নাই, আমি শিওর অনেকের বইয়ে তথ্যটা নাই, কারণ বই তো আমি ঘাঁটি, তাই না? এই তথ্যটা তো অনেকের বইয়ে নাই। ওকে, তাহলে ক্লিয়ার? তোমরা একটু লিখো, কষ্ট করে একটু লিখে ফেলো। মাজহারুল ইসলাম আমার এক হুজুরের নাম, বাহ, হুজুরের নাম, তাই তো? ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে একটু লিখছো কিনা আমার একটু জানাই দিও, কিন্তু না জানালে কিন্তু আমি করবো না। আর হ্যাঁ, তোমাদের কিন্তু এই স্লাইডগুলো আমি দিয়ে দিব, যারা হচ্ছে শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিবা পেজে। ওকে, একটু লিখে ফেলে আমাকে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদের জন্যই ওয়েট করতেছি। লিখবা তারপর এই বিষয়গুলো জানিয়ে দাও। যারা জাতীয় সংসদের তোমার মনে করো কাজের সাথে জড়িত ছিল তাদের কথা বলে দিলাম। আর এই তোমরা জানো জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর, এই যে ভিত্তিপ্রস্তরটা কে করেছিলেন? আইয়ুব খান। ভিত্তিপ্রস্তর আইয়ুব খান করেছিলেন, কিন্তু ভিত্তিপ্রস্তর এটা বলে দিলাম, এটা আসবে না খুব সম্ভবত, বাট বলে দিলাম আইয়ুব খান এটা ভিত্তিপ্রস্তর করেছিলেন। ক্লিয়ার? আইয়ুব খান ভিত্তিপ্রস্তর করেছিলেন, ঠিক আছে। তাহলে কোনো তথ্য মিস যাবে না ইনশাল্লাহ, আমরা এটা মাথায় রাখলাম। পরবর্তী প্রশ্ন, যে প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? আমরা যখন জাতীয় সংসদ পড়ি, আমাদের সংবিধান পড়ি, খুব অবহেলিত একটা বিষয় হচ্ছে কার নিকট পদত্যাগপত্র পেশ করেন। কিন্তু কেন অবহেলা করি? হয় ভয়ে,
নয় জানি না। তো অলরেডি এটা নিয়ে একটা টেকনিকের ভিডিও আমি আপলোড করেছি আমার পেজে। তারপর আজকে লাইভে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যে আমাদের সংবিধান অনুসারে কে কার নিকট শপথ বাক্য পাঠ করেন, কে কার নিকট পদত্যাগপত্র পেশ করেন, সো যাতে তোমরা লাইভে শিখতে পারো। তো বলো, প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? একটু জানিয়ে দাও, স্পিকার, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, কার কাছে? ওকে, ডান লিখতেছো, ডান। রাষ্ট্রপতি ভাই আপনার ব্যাচে ভর্তি হওয়া যাবে। দেখো এখন আমার ব্যাচে ভর্তি চলছে, যারা সেকেন্ড টাইমার অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে, যারা এইচএসসি 25 পরীক্ষার পরপরই কিন্তু আমাদের পেইড ব্যাচের মূল ক্লাস লেকচার 1 থেকে শুরু হবে। এখন শুধু প্রশ্ন সলভ করাইতেছি, বিসিএস এর, ঢাবির, রাবির প্রশ্ন সলভ করেছি, শিক্ষক নিবন্ধনের, মানে ওই গ্রুপে আমাদের যে গ্রুপটা হয়েছে যারা ভর্তি হচ্ছে, আজকেও একটা ক্লাস ছিল কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করাইতেছি। বিসিএস এর প্রশ্ন আজকে সলভ করাইলাম তোমার 44তম, এরপর 43তম করাবো। তো এখন আমরা কিন্তু এগুলো করে রেকর্ড রাখতেছি। তো যারা পরে ভর্তি হচ্ছে সব ক্লাস রেকর্ডেড থাকে লাইভের পর। তো যারা এসএসসি 24 সেকেন্ড টাইম দেওয়া যে কোনো বিশ্ববিদ্যালয় তাদের জন্য এই কোর্সটা, ঠিক আছে। আর যারা ডিসিইউতে দিবা বিশেষ করে তাদের জন্য অ্যানাউন্সমেন্ট আসতেছে, সমস্যা নাই। ডিসিইউর জন্য ঢাকা সেন্ট্রাল যে ইউনিভার্সিটি, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর এর পাশাপাশি যারা এসএসসি 25, 26 অথবা 27 প্রি অ্যাডমিশন হিসেবেও যুক্ত হবা, তোমাদের জন্য কোর্স চলতেছে, ঠিক আছে। তো তোমরা যদি ডিসকাউন্ট মিস করতে না চাও, অলরেডি এখন ডিসকাউন্ট মিস হওয়ার কথা, কারণ আমাদের সেই পরিমাণ স্টুডেন্ট হয়ে গেছে, ডিসকাউন্ট শেষ। তারপর আমি আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাদের জন্য ডিসকাউন্ট রাখবো, কারণ অনেকে হয়তো জানো না। এখনই নাবিলজিকে পেজে নক দিয়ে ফেলো। ওকে, তাহলে দেখো, প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? তোমরা দিচ্ছ রাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্রপতি। ওকে, তার মানে তোমরা জানো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে তোমরা জানো। জানতে হবে ভাইয়া, তাই না? জানতে হবে। ওকে, জানতে হবে, ঠিক আছে। রাষ্ট্রপতি, আচ্ছা, ওই ভিডিওটা হয়তো অনেকেই দেখছো। কৃষ্ণপাল আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, খুবই অ্যাক্টিভ থাকে, থ্যাংক ইউ। ওকে, রাষ্ট্রপতির কাছে, থ্যাংক ইউ। সাইফুল্লাহ, থ্যাংক ইউ। তোমরা জানো উত্তর, আমি সময় না নিয়ে বলে দিই। দেখো, পুরোটাই বলে দিই, একটু লাইভে মুখস্থ করো। ওই ভিডিও আপলোড দিচ্ছি তো ভিডিও আকারে, কখনো রেকর্ড করেছি, লাইভে তোমার সাথে আমি কথা বলি বা আপনাদের সাথে কথা বলি। তো দেখো, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি করেন। আমরা এখান থেকে শুরু করলে আমাদের কে কার নিকট শপথ পদত্যাগ মনে থাকবে। তো রাষ্ট্রপতি যিনি থাকেন, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি তিনি কি করেন? যে জাতীয় সংসদ, আমরা ধরলাম এটা জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের কি করেন? এখানে ধরো এখানে চেয়ার আছে, এখানে চেয়ার আছে, ধরো এখানে চেয়ার আছে, এখানে চেয়ার আছে, এখানে ধরো স্পিকার প্লাস বাকিরা বসলো, এখানে বসে, ঠিক আছে। ওকে, তো রাষ্ট্রপতি যখন একটা সরকার, তোমার একটা দেশ, যখন একটা দেশের নির্বাচন হয়, নির্বাচনের পরে তো তোমার কি হয়, একটা দল জয়যুক্ত হয়। এরপর রাষ্ট্রপতি 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে সংসদে অধিবেশন আহ্বান করেন। কে করতে পারেন সংসদে অধিবেশন আহ্বান? রাষ্ট্রপতি। তো টেকনিকটা হচ্ছে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করে জাতীয় সংসদে ঢুকার পর তিনি দেখলেন এখানে কে বসে আছে? স্পিকার, ডেপুটি স্পিকার বসে আছে। কে? স্পিকার, ডেপুটি স্পিকার বসে আছে। তিনি দেখলেন সুন্দর করে প্রধানমন্ত্রী সুন্দর করে বসে আছে, বিসমিল্লাহ, এবং তিনি দেখলেন এখানে প্রধান বিচারপতি বসে আছেন। 3টা শ্রেণীকে দেখলেন। মাথায় রাখবা, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করে যখন ঢুকলেন, তুমি বইয়ে সিরিয়ালি লেখা আছে, বিশ্বাস করো, অনেকেই, সবাইকে বলবো না, অনেকে আছে অনেক পরিশ্রম করে পরে মুখস্থ করে, কিন্তু সহজে মুখস্থ করা যায় কিভাবে? দেখো, কে কাকে শপথ বাক্য পাঠ করায়, মনে থাকে না আমাদের। হ্যাঁ, হয়তো মুখস্থ করছো, 1 সপ্তাহ পরে চলে যায় মাথা থেকে, এরকম হয় না। প্রথমে খুব ভালো মুখস্থ থাকে, কিন্তু পরে আমাদের দীর্ঘস্থায়ী করে দেওয়ার জন্য একটা লক আমরা দিয়ে দিলাম। তো তিনি রাষ্ট্রপতি ঢুকে দেখলেন অবশ্যই এখানে স্পিকার থাকবেন। স্পিকার না থাকলে কি জাতীয় সংসদের চলবে, কার্যক্রম চলবে না? থাকবে, এটা থাকতে হবে, তোমাকে থাকানো লাগবে না, টেকনিকের মধ্যে ঢুকাইতে হবে না কাউকে। তিনি অলরেডি আসেন, জাতীয় সংসদ ঢুকেই তিনি দেখবেন স্পিকার আসেন। কিন্তু স্পিকার যদি না থাকে তখন ডেপুটি স্পিকার থাকে, আমরা জানি। তারপরে আমাদের টেকনিকের সাথে ডেপুটি স্পিকারকেও বসাই দিলাম। তিনি ঢুকে দেখলেন প্রধানমন্ত্রী আছেন, তিনিও তো থাকবেন অবশ্যই, এবং তিনি দেখলেন প্রধান বিচারপতি বসে আছেন। তিনি এই 3 জনকে শপথ বাক্য পাঠ করাই দিলেন। তাহলে রাষ্ট্রপতি কাকে করাইলেন? স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের, মন্ত্রীবর্গীয় যারা আছে, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের, আর তিনি প্রধান বিচারপতি,
ঠিক আছে, চিফ অফ জাস্টিসকে তিনি শপথ বাক্য পাঠ করে দিলেন। এখন 3 জন শপথ বাক্য পাঠ করে বললেন আমরাও তো কিছু ক্ষমতা পাওয়ার যোগ্য নাকি। তো প্রথমে স্পিকার বললেন হ্যাঁ, এই জাতীয় সংসদের সভাপতি কিন্তু আমি, জাতীয় সংসদের সভাপতি কিন্তু ভাইয়া আমি, আমাকে বাদ দিয়ে তুমি সবাইকে পাঠ করাই দিবা, আমারও কিছু দায়িত্ব দাও। সে বলল এই সংসদের মধ্যে আর কারা কারা বাকি আছো তাদেরকে আমি একটু পড়াই দিই, এখানে ভিতরেই আমি থাকি। তিনি দেখলেন রাষ্ট্রপতি নিজেই বাকি, তিনি রাষ্ট্রপতিরে প্রথমে এখান থেকে ধরবা, রাষ্ট্রপতিকেই সহজ বাক্য পাঠ করালেন। আর তিনি দেখলেন অন্যান্য যারা সংসদ সদস্য রয়েছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে করাই দিলেন। তাহলে স্পিকার কাকে কাকে করায়? এমপিকে, মেম্বার অফ পার্লামেন্টকে, প্লাস রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। 2টা চলে গেল, ওনার দায়িত্ব শেষ, ওনার দায়িত্ব শেষ। এবার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বলল ঠিক আছে, আমার গ্রহণযোগ্যতা তো সারা দেশে হওয়ার কথা, আমি তো শহর থেকে গ্রাম সব জায়গায় মানুষ আমাকে ভালোবাসবে, তবেই তো আমি একটা দেশের প্রধানমন্ত্রী হব, তাই না? সবার ভালোবাসা নিয়েই তো হতে চাই। তিনি গ্রামে চলে গেলেন, জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন। তিনি শহরে চলে আসলেন, সিটি কর্পোরেশনের যিনি মেয়র, নগর পিতা, তাকে শপথ বাক্য পাঠ করে দিলেন। তাহলে এই যে প্রধানমন্ত্রী, এক হচ্ছে মেয়রকে, আর জেলা পরিষদের চেয়ারম্যানকে, জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন কে? প্রধানমন্ত্রী। শেষ। তাইলে এবার রইল প্রধান বিচারপতি, তার হাতে আমরা 4টা দায়িত্ব দিব শেষ, যেগুলো বাংলাদেশের সাংবিধানিক পদ। এক হচ্ছে কর্ম কমিশনার এবং অন্যান্য কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, ঠিক আছে? আবার এই যে প্রধান বিচারপতি, তো তাকে তো করাইলেন তোমার রাষ্ট্রপতি, তিনি অন্যান্য বিচারপতিদের করাইলেন, আর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে করাইলেন। এই 4টা ব্যক্তিকে করাইলেন। তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করো, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদেরকে, আর স্পিকার, ডেপুটি স্পিকারকে, প্রধান বিচারপতিকে, রাষ্ট্রপতি শেষ। এবার স্পিকার করায় রাষ্ট্রপতিকে খোদ এবং অন্যান্য সংসদ সদস্যদের। শেষ। প্রধানমন্ত্রী শহর থেকে গ্রাম, শহরের মেয়রকে করান, জেলা পরিষদ চেয়ারম্যানকে করান। আর প্রধান বিচারপতি কোন 4টা শ্রেণীকে করান? অন্যান্য বিচারপতিদের, কর্ম কমিশনার, অন্যান্য প্রধান কর্ম কমিশনার, অন্য কমিশনারদের, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের যারা আছেন তাদেরকে। আর তিনি করান কাকে? আর তিনি করান হচ্ছে তোমার কারা কারা গেল? অন্যান্য বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, কর্ম কমিশনের প্রধান, আর হচ্ছে আরেকটা আছে যেটা তোমরা একটু আমরা এখন এই মুহূর্তে মানে একটু আগে বললাম, এখন মনে পড়তেছে না। 4টা তোমাদের মনে পড়লে বলে দাও তোমরা, ঠিক আছে? তাহলে এই টেকনিকে তোমাদেরকে মনে থাকবে। তাহলে এবার বলো এটার উত্তর কি হবে? এবার অবশ্যই প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করবেন, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে। দেখো, যে যার কাছে শপথ নিয়েছে সে তো তার কাছে বলেই ছেড়ে যায়। ধরো একটা উদাহরণ দিলাম, আমি যার সাথে রিলেশনে আছি, রিলেশন হারাম, ধরো বৈধ রিলেশন, বিয়ে, ঠিক আছে, তার কাছেই তো আমার শপথ নেওয়া লাগবে। আবার চলে যাওয়ার সময় তো তাকেই বলবো তোমাকে ছেড়ে চলে গেলাম হে প্রিয়তমা, তোমার কাছে এসেছিলাম, তুমি আমাকে গ্রহণ করে নিয়েছিলে সেদিন কি সুন্দর সুন্দর কথা বলে, যাবার সময় তোমাকেই বলে গেলাম। এই ঘটনাটাই ঘটছে এখানে। হ্যাঁ, যেমন এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন, রাষ্ট্রপতি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান, তোমার স্পিকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন। এবার রাষ্ট্রপতি স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করেন, তো রাষ্ট্রপতি চলে যাওয়ার সময় স্পিকার নিকট পদত্যাগপত্র পেশ করেন। অন্যান্য মন্ত্রীরা স্পিকার নিকট শপথ বাক্য পাঠ করেন, তো অন্যান্য সংসদ সদস্যরা তারা এই স্পিকার নিকটই পদত্যাগপত্র পেশ করেন। যে যার কাছে শপথ নিয়েছে সে তার কাছে পদত্যাগপত্র পেশ করেন। এটা হচ্ছে নিয়ম, যেটা নিয়ে একটা সেপারেট ভিডিওই আছে। সো তোমরা সুন্দর করে একটু শিখে ফেলবা। সহজ লাগতেছে কিনা আমি চেষ্টা করি যেটাকে সহজ করে দিতে। তো এই বছর এরকম আরও 10 থেকে 15টা জোস টেকনিক বের করছি, যেগুলো এমন কঠিন টপিকে, এবং অবশ্যই সেগুলো প্রিমিয়াম হিসেবেই দিব, ফ্রিতে আর দিব না। সেগুলো দেওয়া হবে পেইড ব্যাচে, সেটা সেকেন্ড টাইম হোক, 25 ব্যাচের হোক, 26-27 প্রি অ্যাডমিশনে হোক, আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা ইনশাল্লাহ সেইগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ সব কিছু ফ্রিতে দিলে তোমরা অবশ্যই মন খারাপ করবে যে তাহলে পেইড ব্যাচের কী দরকার আছে, তাই না? ওকে, তাহলে এটা উত্তর কী হবে? কে কার নিকট পদত্যাগ? প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রপতির নিকট তোমার শপথ বাক্য পাঠ করছেন, তাইলে তিনি পদত্যাগটাও কি করবেন? এই রাষ্ট্রপতির নিকট দিয়ে চলে যাবে। তাহলে প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? রাষ্ট্রপতির নিকট, তাই না? ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল, পুরা মাথায় রেখো। ওকে, এইবার তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায়? তৎকালীন পূর্ব বাংলার আইনসভা, দেখো আজকে ক্লাসটা করলে সব এই টপিকে সব জানা হয়ে যাবে ইনশাল্লাহ।
এই ক্লাসটা করলে সব কিছু জানা হয়ে যাবে এই টপিকের মধ্যে ইনশাল্লাহ। তো দেখি তোমরা একটু উত্তর করো। খুব সহজ লাগতেছে পুষ্পিতা সাহা। আজকের পরে আশা করি তোমরা কি এইভাবে অন্যকে পড়াইতে পারবা কিনা, এভাবে তোমরা পড়াইতেও পারবা ইনশাল্লাহ। এবার বই খুলে দেখো যে কত সহজ লাগে আর আগে কেমন লাগতো। আর এই টেকনিকটা তুমি মানে আমার টেকনিক দেওয়ার পর হয়তো অন্য ভিডিওতে বা কারো কাছে পাবা, এর আগে কোথাও পাওয়ার কথা না, কারণ এটা আমি নিজে বের করেছি। এরকম আরও করে আমি 10 থেকে 15টা বের করছি এবং করতেছি, কারণ আমি জিকেটা শুধু জিকেই পড়াই, তাহলে জিকেতে একটু সহজ করেই দেই। এই বছর যেমন আমি একদম অকপটে স্বীকার করতে চাই, গত বছর আমি মৌলিক জিকের কিছু ক্লাস নিতে পারিনি, আমার পেইড গ্রুপে শিক্ষার্থীরা অনেক মনক্ষুণ্ণ হয়েছে। তো এই বছর আমি কি প্ল্যান করেছি, তাহলে আমার প্ল্যানটাই ভিন্ন। যখন আমাদের এইচএসসির 25-এর ক্লাস শুরু হয়ে যাবে, মেইন ক্লাস শুরু হয়ে যাবে, মেইন ক্লাস বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক আমরা পড়াবো। এরই মধ্যে প্রথম 2 মাসের মধ্যে আমি লাইভে বলতেছি, প্রথম 2 মাসের মধ্যেই জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, গুচ্ছ, অন্য যেগুলার যেমন কোনটাতে আইকিউ আসে, কোনটাতে আইসিটি আসে, কোনটাতে মৌলিক জিকে আসে, এই প্রথম 2 মাসের মধ্যেই আমি ওই সাজেশন প্লাস ওই ভিডিওগুলো দিয়ে দিব। সেটাও সাজেশন রেকর্ডেড আকারে, ভিডিও আকারে আগে দিয়ে দিব। তার মানে এইবার ক্লাস মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আর মানুষ মাত্রই তো ভুল, আমি আমার ভুল স্বীকার করছি লাইভেই, অবশ্যই অনেক জায়গায় স্বীকারও করেছি অলরেডি যে আমি মৌলিক জিকে দিতে পারিনি। তবে এই বছর গুচ্ছতে মৌলিক জিকে থেকে 30টার মধ্যে 2-3টা প্রশ্ন আসছে, বাকি সব আসছে আমার ক্লাস থেকে, যা যা বাংলাদেশ ও আন্তর্জাতিক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সেটা দিতে পারিনি, তা আমাকে স্বীকার করতে হবে। তাই এবার প্ল্যান করেছি প্রথম 2 মাসের মধ্যেই যা যা অন্যান্য বিশ্ববিদ্যালয় প্যাটার্নের সেগুলো দিয়ে দিব। যারা মেডিকেলে পরীক্ষা দিবে এবছর, মেডিকেলের পরীক্ষাটা আগে হয়, বিউপির পরীক্ষাটা আগে হয়, তাই সপ্তাহে আমি অধিক ক্লাস রেখে আগে একবার শেষ করে দিব, মেডিকেলের সাজেশনটা আগে দিয়ে দেবো, যাতে আমি যে ক্লাসগুলো মেডিকেল স্পেশাল গুরুত্বপূর্ণ, মেডিকেলের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওরা আগে ওই টপিকের ক্লাসগুলো আমার এখান থেকে দেখে করে ফেলতে পারবে, কারণ মেডিকেলের জন্য সব ক্লাস লাগে না। তো সব এবার প্ল্যান করে সাজিয়েছি যাতে ইনশাল্লাহ এই বছর সেরকম কোনো মিস্টেক না হয় ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা উত্তর করো। এটা উত্তর কী হবে যে তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায়? চামেলি হাউস, যেটা সিরডাব ভবন আমরা জানি, সিরডাব ভবনের প্রাচীন নাম ছিল চামেলি হাউস। গভর্নর হাউসের বর্তমান নাম কিন্তু বাংলা একাডেমি। বাংলা একাডেমির পূর্ব নাম ছিল গভর্নর হাউস, বাংলা একাডেমি। এই বাংলা একাডেমির পূর্ব নাম ছিল গভর্নর হাউস, সিডাবের পূর্ব নাম ছিল চামেলি হাউস। আর 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 একটা মুভির নাম, আমরা মুভির নাম বলতেছি না, আমরা তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে? মুভির নাম বলতেছি না, তোমাদের পড়াচ্ছি। আর যারা দেখতে চাও গত বছর আমার কোর্স থেকে কি পরিমাণ জিকে প্রশ্ন কমন পড়েছে, দেখো জাহাঙ্গীরনগরও কমন পড়েছে, চট্টগ্রামও কমন পড়েছে, সেই ভিডিওগুলো বানাতে পারিনি হয়তো, কারণ এতগুলো ভিডিও বানানো, কমন পড়ে ভিডিও বানানো টাফ হয়ে যায়। তাও আমি দেখো যে কটা বানাইছি সেগুলো কিন্তু তোমাদের লাইভের প্রথম কমেন্টে, এই লাইভের প্রথম কমেন্টে পিন করে দিয়েছি, সবাই দেখো, পিন কমেন্টটা একটু চেক করো, তাহলেই বুঝবা। ওকে, বলো কি হবে? এটা কি হবে? এটা হবে হচ্ছে জগন্নাথ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় না কিন্তু, মাথায় রাখবা, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল রয়েছে জগন্নাথ হল, যে হলে একটা সুন্দর ভবন হয়েছে খুব রিসেন্টলি, রবীন্দ্র ভবন হয়েছে। এই হলে থাকে কারা? যারা মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মের আমার ভাইয়েরা থাকে, বোনেরা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মের ভাইয়েরা কিন্তু এই জগন্নাথ হলে থাকে। তো এই জগন্নাথ হলে ছিল তৎকালীন পূর্ব বাংলার আইনসভা ছিল, তখন কিন্তু আমাদের জাতীয় সংসদ হয় না, আমাদের যে পূর্ব বাংলা ছিল, পূর্ব পাকিস্তান, এইটার আইনসভা কিন্তু ছিল এই জগন্নাথ হলে। একটা বিশ্ববিদ্যালয় হলেই কিন্তু আইনসভা বসত। এবং আমরা জানি 1972 সালে যখন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়, ওই সংবিধান গণপরিষদের যে মিটিং না এইখানে হয়, কমিটির যে মিটিং না এই জগন্নাথ হলেই কিন্তু হয়েছিল। সো এই তথ্যগুলো আমাদের একটু জানতে হবে, জগন্নাথ হলে হয়েছিল, ঠিক আছে? জগন্নাথ হলে হয়েছিল। আর বর্তমান যে জাতীয় সংসদ সেটা কিন্তু ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বর্তমান জাতীয় সংসদ ঢাকার শেরেবাংলা এই নগরে কিন্তু অবস্থিত, ঠিক আছে? কারা কারা গিয়েছো জাতীয় সংসদের সামনে একটু আমাকে জানাই দিও, ঠিক আছে? সো এইগুলো আমাদের জানতে হবে, এগুলো কিন্তু আসতে পারে। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের দর্শকদের জন্য কতটি আসন রয়েছে? দেখতে পারো দর্শকদের আসন, জাতীয় সংসদে তো যায় এমপি মন্ত্রীরা, স্পিকার, অন্যান্য ব্যক্তিরা, দর্শকরা আবার জাতীয় সংসদে যাইতে পারে, এটা আমার অনেকে জানা থাকে না। তুমি কিভাবে যাইতে পারবে আমি তোমাকে বলে দিব, সমস্যা নাই। তুমি কিভাবে জাতীয় সংসদের অধিবেশন যখন চলবে তুমি কিভাবে যাবা আমি তোমার টেকনিকটা বলে দিব। চাইলে তুমিও যেতে পারো, আমিও যেতে পারি, কিন্তু সেটা কিভাবে
সেটা কিভাবে কিভাবে ঠিক আছে, সেটা কিভাবে? পোলাপান পোলাপান, সেটা কিভাবে বল, তোদেরকে বলে দিব, সমস্যা নেই। দর্শকদের আসন কয়টা বলো, দর্শকদের আসন কয়টা? জাতীয় সংসদে দর্শকদের আসন কয়টা? হ্যাঁ, কেমন আছেন? প্লিজ প্লিজ অ্যান্সার। ভাইয়া ভালো আছি, সুস্থ আছি, তোমাদের দেখে ভালো লাগছে আরও বেশি, যারা যারা আছো দেখে ভালো লাগছে। জাতীয় সংসদে দর্শকদের আসন, জাতীয় সংসদে দর্শকদের আসন কয়টা? এখানে অনেকটা কনফিউশন আছে একটা বিষয় নিয়ে, আমি তোমাদেরকে একটু দূর করে দিব, সমস্যা নাই। দেখো, জাতীয় সংসদে দর্শকদের আসন কয়টা? জাতীয় সংসদে দর্শকদের আসন কয়টা? একটা কনফিউশন আছে, আমি দূর করে দিব, সমস্যা নেই। তুমি তোমার বইয়ে দেখবা যে জাতীয় সংসদে অনেকগুলোই আসন রয়েছে। এর মধ্যে তোমার বইয়ে একটা জিনিস দেখবা যে সংসদ সদস্যদের আসন কতটি? এটার উত্তরটা তোমরা একটু সেপারেটলি দিবা। সংসদ সদস্যদের আসন কতটি থাকে জাতীয় সংসদে? এটার একটা কনফিউশন আছে। আচ্ছা, বলো বলো বলো, জাতীয় সংসদে দর্শকদের জন্য কতটি আসন রয়েছে? দর্শকদের জন্য আসন দেখো, এখানে বসার অ্যাড করে দিলে খুব সুন্দর হবে। বসার আসন কতটি? বসার আসন কতটি? জানতাম না। এখন এটা নিয়ে কথা বলি, দর্শকদের জন্য আসনটা কি। দেখো, দর্শক বলতে কারা? শিক্ষার্থী। আমরা যারা শিক্ষার্থী থাকে না, আমাদের জন্য আসন আছে। বাংলাদেশের যে কোনো নাগরিকদের জন্য আসন আছে, যে কোনো চাকরিজীবীদের জন্য আসন আছে, যুবকদের জন্য আসন আছে। এখন সে আসন তুমি চাইলে গিয়ে বসে পড়তে পারবে না, অধিবেশনে গিয়ে বসে পড়লা এরকম না। তোমাকে আগে স্পিকারের নিকট লিখিত অনুমতিপত্র জমা দিতে হবে। আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 100 জন শিক্ষার্থী, তারা তাদের আইনটা প্র্যাকটিস করার জন্য জাতীয় সংসদে কীরকমভাবে অধিবেশনটা হয় সেটা দেখার প্রয়োজনীয়তা অনুভব করতেই পারে। তো তাদের সেই প্রয়োজনীয়তার জন্য তারা যদি লাইভে দেখতে পারে যে কেমনভাবে আইন চর্চা হচ্ছে বা আইন প্রণয়ন বা হচ্ছে, তা দেখা অনুভব করতে পারে, তখন সেই বিশ্ববিদ্যালয়ের টিচার বা যারা ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তারা আবেদন জানাবে স্পিকারের নিকট লিখিত। ওই স্পিকার যদি অনুমতি দেন, তাহলে সেই সংখ্যক শিক্ষার্থীরা গিয়ে বসতে পারবে যখন জাতীয় সংসদে অধিবেশন চলবে। আবার কোনো সাধারণ নাগরিকও চাইলে এরকম যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে পারবে যখন অধিবেশন দেখার জন্য। বাংলাদেশের আমরা জানি না জাতীয় সংসদে আইন চর্চা যখন হয়, সে দেখে দেখে আইন শিখবো কীভাবে কথা বলে। আমরা যাই হচ্ছে সিনেমা হলে, আমরা কি এইসব দেখতে যাই? আমিও যাই না, ইভেন আমিও তোমাদের দলে। যাই হোক, এই সুযোগটা আছে। দর্শকদের জন্য আসন আছে 430টি। দর্শকদের জন্য আসন আছে, এটা হচ্ছে দর্শক, লিখে ফেলো, দর্শকদের জন্য আসন। আর এই যে 80টি দেখতে পাচ্ছ, এটা লিখে ফেলো সাংবাদিকদের জন্য। সাংবাদিক, নট সাংঘাতিক, সাংবাদিকদের জন্য লিখে ফেলো। সাংবাদিকদের জন্য 80টি আসন রয়েছে, লিখে ফেলো। সাংবাদিকদের জন্য 80টি আসন রয়েছে, ঠিক আছে। এবার এই 41টি আসন রয়েছে কর্মকর্তাদের জন্য। কর্মকর্তাদের জন্য 41টি আসন, 41টি আসন রয়েছে কর্মকর্তাদের জন্য। আর অতিথি, তোমার হচ্ছে তোমার অতিথি আসন সংখ্যা, অতিথি 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 আসন রয়েছে 56টি। পুরোটা লিখবা। এখন জাতীয় সংসদে অতিথি, সেটা তারা হচ্ছে জানিয়েছে, আহ্বান করেছে, আসেন দেখেন বা এরকম যারা একটু চিফ, তাদেরকে 56টি। আর কর্মকর্তা যারা আছে জাতীয় সংসদ সংশ্লিষ্ট, তারা হচ্ছে 41টি। সাংবাদিকদের জন্য থাকে 80টি, আর 430টি থাকে দর্শকদের জন্য। এবং সংসদ সদস্য যারা থাকে তাদের জন্য কতটি আসন? এখন তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই সবাইরা বলে দিবা যে ভাইয়া 350টি থাকে, 350 থাকে, এটা তো বলে দিবা। তোমরা আমাকে বলবা ভাইয়া 350টি, বলবা না? এইটা আবার তোমরা কনফিউশন। কোনো বইয়ে দেখবা 354টি আছে, কোনো বইয়ে দেখবা 354টি সংসদ সদস্যদের জন্য আসন রয়েছে। দেখো, জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য আসন কিন্তু 350টি।
350টি আসন থাকে, 350টি আমরা জানি। সংরক্ষিত নারী আসন 50টি, আর এমনিতে নির্বাচিত হয় যারা সেরকম কিন্তু 300টি, এই 350টি মোট। কিন্তু সংসদ সদস্যদের বসার আসন আরও 4টা বেশি, 350 যোগ 4, বসার আসন কিন্তু 4টা বেশি। কেন? কোনো বিশেষ মুহূর্তে কোনো উপনির্বাচন বা বিভিন্ন কাজে যদি বসতে হয় কাউকে, কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার কারণে, যেটা হলে এরকম ঘটনা উদ্ভূত হলে, তখন সেটার জন্য বসার যে সিট, আসন, এমনিতে জাতীয় সংসদের আসন বলতে বোঝায় একটা জেলার প্রতিনিধি সে এমপি হিসেবে। কিন্তু জাতীয় সংসদের মধ্যে বসার যে সিট, চেয়ার কেদারা, বসার আসন, সেই বসার আসন আছে 354টি। তো এই বিষয়টা আবার অনেক বইয়ে ক্লিয়ার করা নাই, তো সেগুলো নিয়েই কিন্তু আমি চেষ্টা করি একটু তোমাদেরকে জানাতে। তো দেখো জাতীয় সংসদে আবার একটু রিক্যাপ করি আমরা। দর্শক 430টি, তোমরা চাইলে যাইতে পারো, কেউ গেলে আমার জানাইও, আমি তোমাদের সাথে যাব, ঠিক আছে। 80টি সাংবাদিক, 41টি কর্মকর্তা, 56টি অতিথি, আর সংসদ সদস্যদের বসার আসন কিন্তু 354টি স্পেসিফিকভাবে বলতে গেলে। এবার কি পুরো ক্লিয়ার কিনা, পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা? মুখস্থ থাকবে ইনশাল্লাহ, থাকবে আশা করি, আর কোনো ভেজাল নাই এর মধ্যে। পরবর্তী প্রশ্ন, কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? দেখো এই পর্যন্ত 2 জন ভাষণ দেন, এরকম 2 জন ভাষণ দেন জাতীয় সংসদে, মোট 2 জন ভাষণ দেন, বিদেশি রাষ্ট্রপ্রধান 2 জন ভাষণ দেন। এর মধ্যে প্রথম কে দেন এবং কোন দেশের? প্রথম কে দেন এবং কোন দেশের? প্রথম কে দেন এবং কোন দেশের? বলো, প্রথম কে দেন এবং কোন দেশের? প্রথম কে দেন এবং কোন দেশের? প্রথম কে দেন কোন দেশের? ঠিক আছে, দেখি পুরো ক্লিয়ার, আশা করি অল ক্লিয়ার তোমাদের পুরো ব্যাপারটা। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদে ভাষণ দেন? প্রথম ভাষণ দেন, এখানে কিন্তু প্রথম আমি উল্লেখ করে দিয়েছি। সো দেখি কার কার জানা আছে। এবং এই ক্লাসগুলো কিন্তু যারা চাকরির জন্য দেখছেন তাদের জন্য কিন্তু গুরুত্ববহ, অর্থবহ, ফ্রুটফুল হবে, ফলপ্রসূ হবে, তাই না? আচ্ছা, 8-এর উত্তর কি হবে? বলো, 8-এর উত্তর কি হবে? বলো, 8-এর উত্তর কি হবে? বলো। আচ্ছা, দেখো পেজের ক্লাস কিন্তু 1 মাস পরে ডিলিট হয়ে যায়, তুমি আবার দেখতে পারবা না শেয়ার করে রাখলেও। তাই এই যে নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, এইটাতে কিন্তু সকল ক্লাস আমি আপলোড করে রাখবো, ডাউনলোড করে এই নাবিল হাসান অফিসিয়ালে আপলোড করে রাখবো। আগের যত ক্লাস এটাতেই আছে। তো যারা নাবিল হাসান অফিসিয়ালে সাবস্ক্রাইব করোনি তারা একটু করে দিও, গিয়ে এখনই করে দিতে পারো, গিয়ে ক্লাসগুলো দেখবা, পরে নোটিফিকেশন অন করে রাখো, নতুন ভিডিও আপলোড হয়। এখানে সকল ক্লাস রেকর্ডেড থাকবে, নাবিল হাসান অফিসিয়ালে পাবা ফ্রি ক্লাসগুলো। আচ্ছা দেখো, প্রথম দেন হচ্ছে মার্শাল জোসেফ টিটু, যেটি ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। যুগোস্লাভিয়া যেটা ভেঙে বর্তমানে 7টি দেশ হয়েছে, সাবেক যুগোস্লাভিয়া ভেঙে কিন্তু বর্তমানে 7টি দেশ হয়েছে। এই যুগোস্লাভিয়ার প্রধান মার্শাল জোসেফ টিটু। আর এই প্রেসিডেন্ট ভিভি গিরি, তিনি কিন্তু দ্বিতীয় ভাষণ দেন। তিনি তো ভারতের প্রেসিডেন্ট ছিলেন, আমরা জানি ভারতের প্রেসিডেন্ট, তিনি কিন্তু যুগোস্লাভিয়ার ছিলেন। তিনি হচ্ছে প্রথম দেন তিনি, ঠিক আছে। প্রথম দেন কে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো খুব নির্ভরযোগ্য তথ্য থেকে ভিভি গিরি, উনি দেন 1973 সালে, 1974 সালে। তবে কোনো বইয়ে ওনাকে 1974 দেওয়া আছে, এই যে মার্শাল জোসেফ টিটু আর কি। তো 73 অপশন না থাকলে তখন 74 দিবা, আবার 73-এ দেয় আর কি। তো এই বিষয়গুলো একটু তোমরা জানিয়ে দাও। জব প্রত্যাশী ভাইয়ের ক্লাসগুলো ভালো লাগে তাই দেখি। আচ্ছা, এটা তাসকিয়া সুবর্ণা আপু বলেছেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ওকে, একদম বলছে হাই ব্রো, ওরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। আচ্ছা, তাইলে প্রথম দেন তিনি 73 সালে, তিনি যুগোস্লাভিয়ার প্রধান ছিলেন। 7টা ভেঙে দেশ হয়েছে, সাবেক যুগোস্লাভিয়া ভেঙে 7টা দেশ হয়েছে। আর দ্বিতীয় দেন তিনি 74-এ, তিনি ভারতের। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, জাতীয় সংসদ ভবন সংলগ্ন লেকটির নাম কি?
জাতীয় সংসদ সংলগ্ন ভবন যেই একটা লেক আছে সেটার নাম কি? পরীক্ষায় কিন্তু আসে, পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসে, কোন লেকটা জাতীয় সংসদের আশেপাশে আছে? কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা? কে বলতে পারবা দেখি, কে বলতে পারবা? জাতীয় সংসদ সংলগ্ন লেকটির নাম কি? আমরা কিন্তু এখন থেকে নিয়মিত 1-2 দিন পরপরই এই সেকেন্ড টাইমার এবং হচ্ছে ডিসিউর ক্লাস দিব। তারপর কিন্তু আমার যে গ্রুপ আছে, আমাদের যে 24 সালের যে গ্রুপটা আছে, ওই যে ডিসিউতে যারা ভালো করতে চাও, ডিসিইউ, এটার জন্য কিন্তু তোমার ক্লাস শুরু হবে। জিকের একদম শর্ট কি হবে, শর্ট সাজেশন প্লাস শর্ট রিভিশন ক্লাস হবে। ডিসিউতে যারা ভালো করতে চাও, ডিসিউতে যারা জিকেতে ভালো করতে চাও, তারা কিন্তু নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? সেটা যুক্ত হতে চাইলে পেজে নক দিতে হবে। ওকে, তো দেখো উত্তর করো, এটা কী হবে? কি লেখ? ও ওয়াও, সবাই পারে। পেইড ব্যাচ সম্পর্কে জানতে একটাই, নাবিল জিকে পেজে নক দিতে হবে, নাবিল জিকে পেজের ইনবক্সে নক দিতে হবে। এই যে বারবার প্রশ্ন করলে তো উত্তর করতে হয়। এই যে নাবিল জিকে আমার যে ফেসবুক পেজ, এটার ইনবক্স আসবে তোমার কাছে, সেই ইনবক্সে নক দিবে, নাবিল জিকে পেজের ইনবক্সে নক দিবে। এই পেজের ইনবক্সে নক দিলেই কোর্স সম্পর্কে জানতে পারবা, ভর্তি সম্পর্কে। ভর্তি হওয়ার আগে জেনে নিবা যে গত বছর কটা কমন পড়ছে, সব আমি দেখাবো ভিডিও আকারে, কোনো সমস্যা নেই। ডিসিইউ হোক, টার্গেট সেকেন্ড টাইমার হোক, সেকেন্ড টাইমার সকল বিশ্ববিদ্যালয়ে কভার হয়ে যাবে। ওকে, লেকটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট লেক, ক্রিসেন্ট মানে কি? ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচাঁদ। অর্ধচাঁদকে ক্রিসেন্ট বলা হয়, অর্ধচাঁদকে ক্রিসেন্ট বলা হয়। ক্রিসেন্ট মানে অর্ধচাঁদ। এবং বাংলা একটা বাগধারা রয়েছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্রের মানে হচ্ছে গলা ধাক্কা। কারণ একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে গলা ধাক্কা দেয়, এইভাবেই তো দেয়, এইভাবে গলা ধাক্কা দেওয়ার সময় কি তৈরি হয়? এই যে অর্ধেক চাঁদ তৈরি হয়, অর্ধেক চাঁদ। বলে না, আমি তোকে অর্ধচন্দ্র দিয়ে কিন্তু বের করে দিব। অর্ধচন্দ্র দেওয়া মানে গলা ধাক্কা, অর্ধচন্দ্র দিতে গেলে কিন্তু এই ক্রিসেন্ট তৈরি হয়। তাহলে অর্ধচন্দ্র, অর্ধচাঁদ, ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচাঁদ, আর অর্ধচাঁদ চন্দ্র দেওয়া মানে গলা ধাক্কা দেওয়া। তো জাতীয় সংলগ্ন লেকটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। পরীক্ষা আসে ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত, এইভাবে আসে, আমি দেখেছি। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? ঢাকা, তারপর হচ্ছে রাঙামাটি, তারপর আসে ফরিদপুর, নোয়াখালী। তখন অবশ্যই তোমাকে ঢাকা দেখাতে হবে তখন। আবার জাতীয় সংসদকে উল্লেখ করে তার কোনো কথাই নেই। তবে জাতীয় সংসদ উল্লেখ না করে যদি ঢাকা উল্লেখ করে, সেক্ষেত্রে ঢাকা দিতে হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে ঢাকা দিতে হবে। উত্তর ক্রিসেন্ট লেক, উত্তর ক্রিসেন্ট লেক। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি? একটু ডিফারেন্ট প্রশ্ন। জাতীয় সংসদের বেসরকারি দিবস, জাতীয় সংসদের বেসরকারি দিবস, এটা জানতে হবে, একটু ব্যাখ্যাও করবো আমরা, কোনো প্রবলেম নাই। জাতীয় সংসদের বেসরকারি দিবস, জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি? দেখি, বলো, জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি? যারা এইচএসসি 25 ব্যাচ, তোমাদেরকে টার্গেট করে কিন্তু শীঘ্রই তোমাদের এইচএসসির পরপরই ক্লাস শুরু হয়ে যাবে, ফ্রি ক্লাস। তো আমি বলবো ফ্রি ক্লাস দেখে যদি ভর্তি হতে চাও হতে পারো, বাট যদি মনে হয় না ভাইয়ের উপর আস্থা আছে, এইচএসসি 25 ব্যাচ টার্গেট মেডিকেল, ডেন্টাল, নার্সিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সকল বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স হয়ে যাবে, এক্সাম অল টেস্ট সহ। এখন ডিসকাউন্ট চলছে, তাই কিন্তু 25 ব্যাচ এখন এই আগস্টের মধ্যে ভর্তি হয়ে থাকো, ডিসকাউন্ট থাকাকালীন সময়ে। পরে কিন্তু বাড়বে, আবার বইও এখন ভর্তি হইলে বইটাও ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বই শেষ হয়ে যাবে, অল্প কয়েকটা আছে। তো তোমার ইচ্ছা, 25 ব্যাচ যারাই দেখবা, যখনই দেখবা, নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলতে হবে জিকের কোর্সের জন্য। ওকে, বলো কি হবে উত্তরটা? যে জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি? জাতীয় সংসদের, এই তো সবাই উত্তর করো। ভুল উত্তর দিচ্ছে রে, ভুল উত্তর দিচ্ছে। জাতীয় সংসদের বেসরকারি দিবস, জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি? বিষয়টা কি সেটা বুঝতে হবে আমাদের। জাতীয় সংসদের বেসরকারি দিবস, বেসরকারি দিবস কোনটি? আমাদের উত্তরটা জানতে হবে। শনিবার কারা দিয়েছে? উত্তর ভুল। বৃহস্পতিবার, বৃহস্পতিবার হচ্ছে বেসরকারি, বৃহস্পতিবার বেসরকারি। এই যে বতে বেসরকারি, বতে বৃহস্পতিবার, বেসরকারি দিবস মানে কি? দেখো, জাতীয় সংসদে অধিবেশন হয়। অধিবেশন মানে কি? বড় অধিবেশন হবে, বিভিন্ন জনপ্রতিনিধি থাকবে, কথা বলতে পারবে, তাদের সম্পর্কে সংসদ সদস্যরা, মন্ত্রীরা, এমপিরা, সেটাকে বলে একটা অধিবেশন, যেটা আমরা বলতে পারি আকারে বড়। কিন্তু অধিবেশন ছাড়াও জাতীয় সংসদে কিন্তু প্রতিনিয়ত কাজ হচ্ছে, প্রায় প্রতিদিনের মতোই বৈঠক হয়। কি হয়? বৈঠক হয়ে থাকে। এখন
এই শুধু বৃহস্পতিবারে বেসরকারি বৈঠকগুলো হতে পারে, আর আর অন্য সময় সব সরকারি হইতে হবে। তাহলে জাতীয় সংসদের যে বৈঠকগুলো হয়, আলোচনাটা হয়, সেই বৈঠকটা হতে পারে বেসরকারি যেটা, সেটা শুধু বৃহস্পতিবারে। আর বাকি যে 6টা দিন, সে 6টা দিন সরকারি হতে হবে। বাকি 6টা দিনে কিন্তু কোনো দিন বেসরকারি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এইটা হচ্ছে ব্যাপার যে জাতীয় সংসদের বেসরকারি দিবস হচ্ছে এই বৃহস্পতিবার, কারণ এই দিন তোমার বেসরকারি বিষয়গুলো নিয়ে বৈঠক হতে পারে। তাহলে বিষয়টা আমরা জানলাম কেন বৃহস্পতিবার, রবিবার না, শনিবার। কেউ শনি, কেউ রবি, কেউ বৃহস্পতি, কেউ শুক্র। আরে বাপরে, তাহলে সোম মঙ্গল একজন দিয়া দিলেই তো সব হয়ে যাচ্ছে, সবগুলো থেকে একটা হয়ে যায়। দাও, সব দাও, সব দাও, সব দিয়ে দাও। যাই হোক, তো বিষয়টা তো বুঝলাম। তো এইরকমভাবে প্রশ্ন হতে পারে। এইবার বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এটা বিগত সালে এসেছে, কিন্তু এটা কিন্তু বিগত সালে এসেছে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম সংসদ নির্বাচন হয় কত সালে? প্রথম সংসদ নির্বাচন হয় কত সালে? প্রশ্ন সলভ করলে কিন্তু বোঝা যায় যে আমার কতটুকু শিখলাম, বা প্রশ্ন সলভ করতে করতে কিন্তু আসলে শেখা হয়ে যায়। কারণ বইয়ের গদবাদা পড়তে গেলে কি হয়, অনেক সময় মনে থাকে না, কিন্তু ওইটা কি প্রশ্ন আকারে পড়লে একটা আলাদা সাসপেনশন ক্রিয়েট হয়, যেটা আমি করার চেষ্টা করি। দেখি দেখি, প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়? আমরা কিন্তু ফার্স্ট যাবো, তোমরা উত্তর করে দাও। প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়? প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়? আচ্ছা, প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়? 7 মার্চ 1973। কে দিয়েছে? ফাইমা আক্তার। উত্তর সঠিক, 7 মার্চ 1973। মাথায় রাখবা, 7 মার্চ 1973। ওকে ওকে, 7 মার্চ 1973 প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা একটু মাথায় রাখতে হবে, 7 মার্চ 1973, 7 মার্চ 1973। ওকে, পরবর্তী প্রশ্ন। এটা মুখস্থ হওয়ার কথা বললাম না এটা। এইবার দেখো, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যরা সংবিধানের কত নং অনুচ্ছেদের ধারা অনুযায়ী ফ্লোর ক্রসিং, এটা ফ্লোর হবে, ফ্লোর ক্রসিং করতে পারেন না। ফ্লোর ক্রসিং করতে পারেন না। ধারার পরে হবে অনুযায়ী, ধারা অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী তারা ফ্লোর ক্রসিং করতে পারেন না। এখন ফ্লোর ক্রসিংটা কি? দেখো, ফ্লোর ক্রসিং মানে ক্রস দ্য ফ্লোর, যেইটা, যেমন আমরা জানি বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে 2টা দেশের সংবিধানের অনুপ্রেরণায়, বা সেখান থেকে আমরা তথ্য বা আইডিয়া বা তত্ত্ব নিয়েছি। একটা হচ্ছে তোমার ব্রিটেন বা যুক্তরাজ্য, আর একটা হচ্ছে ভারত। তো ব্রিটেনের যেই তোমার যুক্তরাজ্যের যেই তোমার যে নিয়ম, ফ্লোর ক্রসিংয়ের যে নিয়মটা থাকে, সেটা বাংলাদেশে বাতিল করা হয়েছে। ফ্লোর ক্রসিং মানে ধরো জাতীয় সংসদের 2টা দল মুখোমুখি বসে। এই হচ্ছে, ধরো আমরা ধরলাম হচ্ছে একটা দল, এটা ধরলাম হচ্ছে যারা সরকার গঠন করেছে বর্তমানে, রুলিং পার্টি। এটা হচ্ছে তোমার অপোজিশন পার্টি, যারা সরকার গঠন করতে পারেনি। তো বসা এই ব্যক্তিরা চিন্তা করলো, সে ধরো একটা এক্স দলের, এটা হচ্ছে ওয়াই দল, সে কি করলো, তার এক্স দলে ভোট না দিয়ে ওয়াই দলে ভোট দিল। সে এক্স দলের হওয়া সত্ত্বেও সে কি করলো, ওয়াই দলে কোনো ভোট দিল, বা তার সিটটা ছেড়ে গিয়ে ওয়াই দলে গিয়ে বসলো, ওয়াই দলে গিয়ে বসে পড়লো। সে তার দলকে বাদ দিয়ে অন্য দলে ভোট বা গিয়ে বসে পড়লো। যে কারণে এটার পক্ষে বিপক্ষে 2 ধরনের যুক্তি আছে। পক্ষে যুক্তি কি? ফ্লোর ক্রসিংয়ের বলতেছি আমি। তো এই যে ফ্লোর ক্রসিং, এই কাজটা বাংলাদেশে করা যায় না, এটা করতেই পারবে না। এটা করলে যে করবে তার সংসদীয় আসন বাতিল হবে, সে তার এমপি হোক, যেই হোক, মন্ত্রী হোক, সে তার পদে আর থাকতে পারবে না। তাই এই কত নম্বর ধারা অনুযায়ী ফ্লোর ক্রসিং করতে পারেন না, তাই বলতেছি। এখন কেন করতে পারেন না, এটার পক্ষে যুক্তি হচ্ছে যদি করে তাহলে একটা কি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, একটা সাবলীল সরকার থাকতে পারবে না। কারণ তখন দেখা যাবে এই অপোজিশন দল থেকে তাকে কোনো টাকার প্রলুব্ধ করা হলে, তাকে কোনোভাবে মোটিভেট করা হলে, তাকে কোনোভাবে তাকে দুর্নীতি, মানে তাকে তাদের দলে নিয়ে নিলে চক্রান্ত করে, তখন কিন্তু এই দলের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতেও পারে, বিশৃঙ্খলা হতে পারে। তো এই বিশৃঙ্খলা এড়াতে বা বিভিন্ন বিষয়ের কারণে ফ্লোর ক্রসিং করার সুযোগ রাখে না। আবার এটা হওয়া উচিত, এই পক্ষে যুক্তি হচ্ছে একজন ব্যক্তি তার দলের অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন ইত্যাদি দেখা সত্ত্বেও তার দলে থাকতে হয়। এটা আবার কেমন? সে তার দল ত্যাগ করে অন্য দলে যাওয়া তো তখন উচিত হয়ে যায়। তো 2 দিক থেকে চিন্তা করলেই কিন্তু হয় না, 2টাই হয়। কিন্তু বাংলাদেশ সেটা করা যায় না সংবিধানের কয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? সেটা হচ্ছে 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
ফ্লোর ক্রসিং করা যায় না। কোনো সংসদ সদস্য বা কেউ যদি করেন তার আসনটি খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাকে একদম একদম ঠিক আছে, আর কোনো দায়িত্বই থাকবে না, পুরা ব্যাখ্যা সহ বুঝছো, ঠিক আছে? রাফি ইসলাম ভাইয়া কেমন আছেন? ভালো আছি, প্লিজ অ্যান্সার, বিগ ফ্যান। আচ্ছা, তুমি আমার বিগ ফ্যান তাই তো? ওকে ঠিক আছে, আমি তোমার বিগ এসি। অন্য দলকে ভোট দিলে বা বিরোধিতা করলে, নিজের দলকে বিরোধিতা করলে 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সে কী করতে পারেন না? ফ্লোর ক্রসিং করতে পারেন না। আর সংসদে আমাদের সংবিধানে ন্যায়পালের কথা বলা আছে 77 নং অনুচ্ছেদ অনুযায়ী, যদিও এটা এখনও সৃষ্টি হয়নি এই পদ। আর এই 5 নম্বর অনুচ্ছেদে কী বলা আছে? আর বাংলাদেশের রাজধানী যে ঢাকা হবে, রাজধানী যে ঢাকা হবে সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাজধানী ঢাকার কথা বলা আছে 5 নম্বর অনুচ্ছেদে। আর সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 4টি বিষয়, জাতীয় সঙ্গীত কোনটা হবে এটা বলা আছে 4 নম্বর অনুচ্ছেদে, প্রতীকের কথা বলা আছে 4 নম্বর অনুচ্ছেদে, পতাকার কথা বলা আছে 4 নম্বর অনুচ্ছেদে, আর জাতির পিতার প্রতিকৃতি, এই 4টা বিষয় 4 নম্বরে আছে। জাতির পিতার প্রতিকৃতি মানে কি? সকল ধরো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য বিচারপতিদের অফিসের মধ্যে জাতির পিতা যার ছবি ছিল এতদিন, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মানে ছবি থাকতে হবে, এটাও বলা আছে এই 4 নম্বর অনুচ্ছেদে। তাহলে আমরা সবগুলি শিখলাম। 70 নম্বর ফ্লোর ক্রসিং এর ব্যাপার, 4 নম্বরে হচ্ছে 4টা বিষয়, 5 নম্বরে রাজধানীর কথা বলা আছে, আর 77 নম্বরে ন্যায়পালের কথা বলা আছে। আমাদের কি লেখা শেষ, মুখস্থ শেষ কিনা বলো? লেখা মুখস্থ শেষ করতে হবে। আমি কিন্তু এইভাবেই বিসিএস এর প্রশ্নগুলো সলভ করাচ্ছি। এখন যারা যুক্ত হবে, সেকেন্ড টাইম বলি, যারা 25 বলি, 26 প্রি অ্যাডমিশন বা 27 ভর্তি হচ্ছে, 26-এর স্টুডেন্ট অসংখ্য ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কোর্সে কেউ দেখছো কিনা 26-এর জানাতে পারো। সো তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো সলভ করছি এইভাবে, কারণ একটা যখন ধরো বিসিএস এর প্রশ্ন সলভ করবো, তখন কিন্তু এই শুধু একটা বিষয় থাকবে না, থাকবে সকল টপিকের প্রায়। তো তখন এক একটা বিষয় জানলে, আগায় থাকলে। তো এখন কিন্তু শুক্র মঙ্গলবার এখন কিন্তু এই বিষয়গুলো চলছে। আমরা কিন্তু শুক্র মঙ্গলবার এই কি করছি, প্রশ্ন সলভ করছি বিসিএস এর, এইভাবে ভেঙে ব্যাখ্যা করে ইনশাল্লাহ। ক্লিয়ার ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এমন ব্যাখ্যা না করলে কিন্তু এত সময় লাগতো না, এই সময় আরও 50টা প্রশ্ন সলভ করানো যাইতো। ওকে, জাতীয় প্রতীকে বিদ্যমান 4টি তারকা কি ব্যক্ত করে? জাতীয় প্রতীকে, যেহেতু জাতীয় প্রতীক নিয়ে আমরা কথা বললামই, যে আমাদের 4 নম্বর অনুচ্ছেদে জাতীয় পতাকা প্রতীক নিয়ে কথা বলা আছে, তো এখন উত্তর দাও, জাতীয় প্রতীকে বিদ্যমান 4টি তারকা দ্বারা কি বোঝায়? জাতীয় কি ব্যক্ত করে, এই যে কি ব্যক্ত করে, প্রশ্নটা বুঝতে হবে আমাদের অ্যাকচুয়ালি, কি ব্যক্ত করে, ঠিক আছে? কি ব্যক্ত করে, 4টা অপশন আছে, দেখি সবার উত্তর। তোমাদের লোক সংখ্যা কমে যাচ্ছে, তো তোমরা যারা দেখছিলে সবাইকে বলবো যে তোমরা যারা 10টা বই ফ্রিতে পেতে চাও জিকের, আর এই ক্লাসে পিডিএফটা তারাই পাবে যারা একটা করে নিজের আইডিতে শেয়ার দিয়েছে বিভিন্ন গ্রুপে, এবং মেনশন দিয়েছে রিয়েক্ট করে, স্ক্রিনশটটা আমার পেজে দিলে আমি কিন্তু ক্লাসের পিডিএফটা সাজাতে দিয়ে দিব। আর যারা পিডিএফ প্লাস বই পেতে চায় তারা সর্বোচ্চ শেয়ার করতে হবে, এরকম 10 জন। তো 1 মিনিট সময় আগামী, তোমরা একটু করে দাও। ওকে, দেখি কারা উত্তর করতে পারছে যে জাতীয় প্রতীকে বিদ্যমান 4টি তারকা দ্বারা কি ব্যক্ত করে। হয়তো অনেকের মাথায় একটু ঘুরে যাবে এখানে অপশনগুলো দেখে, তারপরেও আমরা দেখি অপশনগুলো দেখে কে কি উত্তর করে, এই অপশনগুলো দেখে কার কি উত্তর হয়, আমি দেখব অপশনগুলো দেখার পর কার কি উত্তর। এই অপশনগুলো দেখার পর কার কি উত্তর হয় দেখি। ওকে, জাতীয় 4 নেতার কথা মনে কেউ একজন বলতেছে, জাতীয় 4 নেতা কি হবে? দেখি তোমরা কমেন্ট কি করতেছো সবাই। ওকে, জাতীয় 4 নেতা বলতেছো না, 13D দিচ্ছ, কে শান্ত, তারপর হচ্ছে কৃষ্ণপাল দিচ্ছে গ, তারপর চন্দ্রমল্লিকা ও মেনশন দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ মেনশন দেওয়ার কারণে। আচ্ছা, উত্তরটা দেখো, আমাদের জাতীয় প্রতীকে কি কি আছে তা তো আমরা শিখলাম, তাই না? এখন দেখো তোমার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে, একটু দাঁড়াও, আমার মা কল দিয়েছে একটু।
ওকে, শুনতে পাচ্ছ এবার? আশা করি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ মেবি। আচ্ছা, তো যেখানে ছিলাম যে যারা খ গ ক খ সবই দিচ্ছ, ঠিক না? আচ্ছা, খ গ ক র ল ব ব সবই দিচ্ছ। তো এখানে মাথায় রাখতে হবে আমাদের জাতিসংঘে যে আমার জাতীয় ইয়াতে যে 4টা তারকা রয়েছে, 4টা তারকা দ্বারা মূলত সংবিধানের 4টা যে মূলনীতি সেটাকে বোঝায়। কিন্তু তুমি কি অপশনে কোনো মূলনীতির কথা দেখতে পাচ্ছ? এই জায়গায় লাগবে কনফিউশন। যখন মূলনীতি দেখতে পাবা না তখন অবশ্যই অবশ্যই অন্য কিছু উত্তর হবে, অন্য কিছু উত্তর হবে। তাই আমরা জাতীয় প্রতীকটা পুরোটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। জাতীয় প্রতীক পুরোটা ব্যাখ্যা না করলে তোমরা বুঝবা না, জাতীয় প্রতীক পুরোটা ব্যাখ্যা না করলে বুঝবা না, ঠিক আছে? পুরোটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, উপাদানগুলো ব্যাখ্যা জানতে হবে। তো দেখো তোমাদের আমি সেই ব্যাপারটা বলে দিই, সেই ব্যাপারটা আমি বলে দিই তোমাদেরকে। ওকে, দেখো আমাদের যে 4টা তারকা আছে না, এই 4টা তারকা এইগুলো দ্বারা ব্যক্ত করে হচ্ছে লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। তারকা থাকে আকাশে উপরে, আমাদের উচ্চ আকাঙ্ক্ষা এইটাকে ব্যক্ত করে। অপশনে যদি থাকে 72-এর মূলনীতি তখন সেটা দেখাবো অবশ্যই, কিন্তু 72-এর মূলনীতি না থাকলে সেটা হবে লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা, জাতীয় 4 নেতা বাদ। এইবার জাতীয় সংঘ যে আমাদের ইয়ে রয়েছে, কি বলে, আমাদের আরও কিছু এলিমেন্টস তো রয়েছে তাই না? সেই এলিমেন্টসের মধ্যে রয়েছে শাপলা ফুল, প্লাস হচ্ছে আমাদের যে ধানের শীষ, পাট পাতা, সেগুলো তো রয়েছে, ঠিক আছে? ধানের শীষ, পাট পাতা, শাপলা ফুল রয়েছে। এখন এই শাপলা ফুল দ্বারা বোঝায় এটা 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 হচ্ছে শাপলা ফুল। শাপলা ফুল দ্বারা বোঝায় অঙ্গীকার, সৌন্দর্য, সুরুচি। আর এই যে পাট পাতা, পরস্পর সংযুক্ত 3টা পাট পাতা ধরলাম, তারপর এই যে শীষ, ধানের শীষ, এগুলো দ্বারা বোঝা হচ্ছে নিসর্গ প্রকৃতি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো পুরো জানতে হবে, এই ব্যাপারগুলো অল্প জানলে হবে না, এই ব্যাপারগুলো অল্প জানলে হবে না, ঠিক আছে? তোমরা তাহলে একটু মুখস্থ করো ব্যাপারটা, তাহলে একটু মুখস্থ করো, তোমরা তাহলে একটু মুখস্থ করো, দেখি কে কী কমেন্ট করলে। আমরা এই বিষয়ে জানলাম। তাইলে যদি অপশনে কখনোই না থাকে, কখনোই যদি না থাকে, ঠিক আছে? তো এই যে পানি, ধান, পাট দেখতে পাচ্ছ, নিসর্গ, অর্থনীতি, নিসর্গ এখানে অর্থনীতি যোগ হবে, কারণ পাট কিন্তু আমাদের অর্থনীতি ছিল। হ্যাঁ, অর্থনীতি হবে, এখানে অর্থনীতিও হবে। যদি অপশনে অর্থনীতি নাই থাকতে পারে, তোমার ইচ্ছা। যদি থাকে নিসর্গ, অর্থনীতি, সেক্ষেত্রে হবে যে পানি, পাট, ধান, অর্থনীতির সাথে ধান পাট জড়িত। আর সৌন্দর্য, সুরুচি, এটা হচ্ছে শাপলা। আর যদি বলে লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা, সেটা হবে 4টা স্টার। ক্লিয়ার? সেটা হবে 4টা স্টার, সেটা হবে 4টা স্টার, সেটা হবে 4টা স্টার, সেটা হবে 4টা স্টার। এই ব্যাপারগুলো জানতে হবে কোন দ্বারা কী নির্দেশ করে। লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা হলে 4টা তারকা, অঙ্গীকার, সৌন্দর্য, সুরুচি হলে শাপলা, নিসর্গ প্রকৃতি হলে হবে অর্থনীতি। নিসর্গ প্রকৃতি আর অর্থনীতি বললে হবে পাট পানি ধান, পাট পানি ধান, আর শাপলা হবে সুরুচি, সৌন্দর্য, অঙ্গীকার। ক্লিয়ার? এরকম। পরবর্তী প্রশ্ন, আমাদের জাতীয় সংসদের কথা বলা আছে সংবিধানের কত নম্বর ভাগে? জাতীয় সংসদের কথা বলা আছে সংবিধানের কত নম্বর ভাগ? আমাদের সংবিধানের ভাগ কিন্তু 11টি, সংবিধানের ভাগ কিন্তু 11টি, অনেকেই জানো। সংবিধানের কত নম্বর ভাগে জাতীয় সংসদের কথা বলা আছে? সংবিধানের কত নম্বর ভাগে জাতীয় সংসদের কথা বলা আছে? সংবিধানের কত নম্বর ভাগে জাতীয় সংসদের কথা বলা আছে? দেখি কে বলতে পারো। জাতীয় সংসদটা যে হবে এইটা সংবিধানের কত নম্বর ভাগে বলা আছে বলো তো। দেখো 1 নং, আমি তোমাকে বলি, এই যে কবিতা হচ্ছে এটা। এই কবিতা জানা থাকলে সংবিধানের 11টা ভাগ সহজ, এমন পরীক্ষা আসলে প্রশ্ন করা যাবে। কি বলা আছে? জাতীয় সংসদ যে হচ্ছে আইনসভা, তাই না?
আইনসভা, এটা আমাদের তো আইনসভা। এই আইনসভা বা জাতীয় সংসদের কথা বলা আছে সংবিধানের কত নম্বর ভাগে? দেখো 1 নম্বর যে ভাগ সংবিধানের এটা হচ্ছে প্রজাতন্ত্র, তার মানে আইনসভার কথা বলা নাই। 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র। প্ররা মৌনি আবিনি ম বাং জ সং বি, এই টেকনিকে 11টা মনে রাখতে পারবা, মানে প্রত্যেকটা ভাগের প্রথম অক্ষরটা নিয়ে বানানো হয়েছে। প্ররা মৌনি আবিনি ম বাং জ সং বি, 12টা হবে, কারণ একটা হচ্ছে আরেকটার ক ধারা, সেটা আমি বুঝিয়ে দেবো। এটা হচ্ছে এই বয়ের ক ধারা আর কি, যাই হোক 9টা হবে। সংবিধানের ভাগ 11টা, এখানে 12টা দেওয়া আছে অন্য কারণে। 1 নম্বর ভাগে আছে প্র মানে প্রজাতন্ত্র, তার মানে হবে না, ঠিক আছে। 11 নম্বর ভাগে আছে বি মানে হচ্ছে বিবিধ ইত্যাদি ইত্যাদি বিষয়, তাহলে 11 নম্বর ভাগেও এই আইনসভার কথা বলা নাই, এটাও বাদ, এটাও বাদ। 2 নম্বর ভাগে বলা আছে রা মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তাহলে 2ও বাদ। এই 5 নম্বরে কি আছে? প্ররা মৌনি আ মানে হচ্ছে আইনসভা, আর আইনসভায় হচ্ছে জাতীয় সংসদ, তার মানে আমাদের জাতীয় সংসদের কথা বলা আছে সংবিধানের 5 নম্বর ভাগে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়ে যাচ্ছে, তাই না? এখানে 12টা না 11টাই আছে, কারণ এই যে জরুরি অবস্থা, এটা আবার এইটার একটা অংশ। এই 9-এর একটা ক ধারা হচ্ছে এটা পেইড ক্লাসে আরো বিস্তারিত বোঝাই দেবো যাতে কনফিউশন না হয়। ওকে, যাতে এটা নিয়ে কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? সো ক্লিয়ার, তোমরা কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? আইনসভার কথা বলা আছে কোথায়? অবশ্যই হবে 5 নম্বর ভাগে আইনসভার কথা বলা আছে। সংবিধানের ভাগ কিন্তু 11টা, এগুলো টেকনিক আরো মুখস্থ করাবো, সমস্যা নাই, পেট বেঁচে সহজে। ওকে, এইবার তোমরা আমাকে বলো বেসিক কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? 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 খুবই বেসিক কোশ্চেন, এটা নিয়ে কথা বলবো না বেশি, তোমরা উত্তর দিতে পারলে আমি চলে যাব। জাতীয় সংসদের ইংরেজি নাম কিতা? আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম কিতা বলো তো? ঠিক আছে, এখানে 4টা অপশন: পিপলস রিপাবলিক অফ নেশন, পার্লামেন্ট অফ বাংলাদেশ, হাউস অফ দ্য নেশন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। 4টা অপশন আছে। এই যে প্ররা মৌনি আবিনি মবাং দশং বি, ইয়াস, এইভাবে শিখতে পারবা 11টা ভাগ। তো তখন তুমি যখন শিখবা কত নম্বর ভাগে বলে তুমি ওইটা উচ্চারণ করলেই তো প্রথম অক্ষরটা দিয়ে বের হয়ে আসবে। বলো 15 কি হবে? 15 কি হবে? উত্তর দাও। জাতীয় সংসদের ইংরেজি নাম কি? জাতীয় সংসদের ইংরেজি নাম কি? আমাদের জাতীয় সংসদের ইংরেজি নামটা কি? দেখো তোমরা উত্তর করো, অনেকে খ দিচ্ছ, কি কি অপশন দিচ্ছ আমাকে দেখতে হবে। আচ্ছা, জাতীয় সংসদের ইংরেজি নাম, তাই না? ওকে, দেখো দেখো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের একটা সাংবিধানিক নাম। বাংলাদেশের সাংবিধানিক নাম মানে বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা বাংলাদেশের সাংবিধানিক নাম, ঠিক আছে? তাহলে এটা হবে না, আমাদের বলছে জাতীয় সংসদের ইংরেজি নাম পিপলস রিপাবলিক অফ নেশন, এটা কোনোভাবেই হয় না। তোমরা চিন্তা করতে পারো হ্যাঁ পার্লামেন্ট অফ বাংলাদেশ হইতে পারে, কারণ বাংলাদেশ পার্লামেন্ট সংসদের নাম মনে হচ্ছে, এটাও হবে না। জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন, সঠিক উত্তর হচ্ছে হাউস অফ দ্য নেশন, সঠিক উত্তর হচ্ছে হাউস অফ দ্য নেশন। যারা গ দিয়েছে উত্তর সঠিক। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছিলাম, এটা বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটার ইংরেজি হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু এখানে জানতে চাইছি যে জাতীয় সংসদের ইংরেজি নাম কোনটা, তার মানে অনেক কনফিউশন আছে। একটা টপিক নাড়া দিয়ে দেখলাম তোমাদের অনেক কনফিউশন আছে, এবার বাকিটা ডিসিশন তোমাদের, ঠিক আছে? হাউস অফ দ্য নেশন, জান্নাতুল মাওয়া, কায়ুম, ফাতিমা, তোমরা লিখেছো হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশন, থ্যাংক ইউ। হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশন হবে, ঠিক আছে? হাউস অফ দ্য নেশন হবে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের উদ্বোধন করা হয় কত সালে? জাতীয় সংসদ উদ্বোধন করা হয় কত সালে? জাতীয় সংসদ উদ্বোধন করা হয় কত সালে? দেখো জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয়, যেহেতু আইয়ুব খান এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, তাহলে বুঝতে পারো কোন সময়টাতে হতে পারে। দেখো নির্মাণ
কাজ হইতে পারে 1961। উদ্বোধন 1982। প্রথম অধিবেশন 1982। অধিবেশন সেটাও হয় 1982 সালে। তবে এই ক্ষেত্রে এইটার তারিখটা আসতে পারে 28 জুন, এটা আসতে পারে অবশ্যই 28 জানুয়ারি। 28 জানুয়ারি উদ্বোধনটা আসতে পারে 28 জানুয়ারি, সরি 28 জুন না, 28 জানুয়ারি প্রথম মাস। 28 জানুয়ারি 1982 সালে উদ্বোধন হয়। ঠিক আছে, তাহলে 82 থাকলেই হবে না, তোমাদের অবশ্যই 28 জানুয়ারি 82 দিতে হবে। অধিবেশন হয় 1982 সালে, নির্মাণ কাজ 61তে শুরু হয়। 3টা বিষয় মাথায় রাখলেই হবে, 3টা বিষয়, এই 3টা বিষয় মাথায় রাখলেই হবে। ঠিক আছে, এই 3টা বিষয় মাথায় রাখলেই হবে। নির্মাণ কাজ 61, উদ্বোধনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1982 সালের 28 জানুয়ারি। 1982 সালে 28 জানুয়ারি। উত্তর হবে খ, উত্তর হবে খ, ইয়েস উত্তর হবে খ। এটা একটু বলে দিলাম, এই সালটা মাথায় রেখো শুধু, বাকিগুলো আসার সম্ভাবনা কম, তবে এইটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, 82 সালের 28 জানুয়ারি, 82 28 জানুয়ারি, 82 28 জানুয়ারি, শেষে দুইটা উল্টাই দিবা, এই দুইটা আগে নিয়ে দিবা, আটটা পরে দিয়ে দিবা। 28 জানুয়ারি, 82 28 জানুয়ারি হচ্ছে উদ্বোধন হয়। উদ্বোধন হয় 82 28 জানুয়ারি। 82 এই শেষের দুইটা আগে, আটটা পরে, এই 2 আগে 8 পরে, এই 2 এই 8, 28 জানুয়ারি 1982। 28 জানুয়ারি 1982। বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, নাহলে মনে থাকবে না। ওকে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। জাতীয় সংসদের অভিভাবককে, তাই না? জাতীয় সংসদের অভিভাবককে, জাতীয় সংসদের অভিভাবককে, ক্লিয়ার? জাতীয় সংসদের অভিভাবককে বলো, জাতীয় সংসদের অভিভাবককে। দেখি কে বলতে পারো আমাদের জাতীয় সংসদের। দেখো, একটা হচ্ছে অভিভাবক, একটা হচ্ছে নেতা, আরেকটা হতে পারে মুখপাত্র। মুখপাত্র আমরা বলতে পারি বাংলাদেশের জনগণের মুখপাত্র, জনগণের মুখপাত্র, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, জনগণের, আমাদের এটা জাতীয় সংসদ না, জনগণের মুখপাত্র বলতে পারি, স্পোকসম্যান যাকে বলা হয়। আচ্ছা, জাতীয় সংসদের নেতা এটা কিন্তু প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। আবার জাতীয় সংসদের সভাপতি আমরা বলতে পারি সভাপতি। তোমরা কমেন্ট করো দেখি, আগে তোমাদের কমেন্ট করে একটু দেখি। ও রে ভাই রে ভাই, তোমাদের তো কি আসতেছে কমেন্ট, আরে বাপ রে। আমি জানি কনফিউজিং, আমি এইভাবেই পড়াই যাতে তোমার কনফিউশনটা দূর হয়। আচ্ছা, জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী, সভাপতি হচ্ছে স্পিকার, সভাপতি হচ্ছে স্পিকার, অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি। দেখছো, জানা ছিল, জানা ছিল এগুলো আগে, কোথায় জানছো? অনেক জায়গায় তো পড়ছো। জনগণের মুখপাত্র, বাংলাদেশের জনগণের মুখপাত্র, এটাও কিন্তু প্রধানমন্ত্রী, এটাও কিন্তু প্রধানমন্ত্রী। এই 4টা বিষয় একটু মাথায় রাখো। তো আমি চেষ্টা করি যেগুলো কনফিউজিং সেগুলো একসাথে সুন্দর করে পড়াই দিতে। দেখি, জাতীয় সংসদের অভিভাবককে, এই প্রশ্ন আসলে অবশ্যই রাষ্ট্রপতি, হ্যাঁ, নেতাকে প্রধানমন্ত্রী, সভাপতিকে স্পিকার, জনগণের মুখপাত্রকে প্রধানমন্ত্রী। ক্লিয়ার? কারা কারা, কার কার ভুল হয়েছে এটা জানতে চাই, কার কার ভুল হয়েছে জানিয়ে দাও তো ভাইয়া, কার কার ভুল হয়েছে, কার কার ভুল হয়েছে আমি দেখতে চাই যে কার কার ভুল হয়েছে। ওকে, নেতা প্রধানমন্ত্রী, বাকিগুলো বলে দিলাম, বাকিগুলো বলে দিলাম। ঠিক আছে, এই 4টা বিষয় একটু লেখা শেষ। স্পিকার হচ্ছেন সভাপতি, অভিভাবক হচ্ছেন রাষ্ট্রপতি, নেতা হচ্ছে প্রধানমন্ত্রী, জনগণের মুখপাত্র কিন্তু প্রধানমন্ত্রী। শেষ। ঠিক আছে, এই 4টা বিষয়। ওকে, আর একটা বিষয় মাথায় রাখবা যে যদি কোনো দেশের রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়, তখন কিন্তু ওই দেশের স্পিকারের পদও শূন্য হয়ে যায়। আর যদি স্পিকারের পদ শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু ডেপুটি স্পিকারের পদও শূন্য হয়ে যায়, ডেপুটি স্পিকারের পদও শূন্য হয়ে যায়, মাথায় রাখবা। আর হুইপ মানে হচ্ছে সচেতক, সচেতক। জাতীয় সংসদের শৃঙ্খলা বজায় রাখে সে, সংসদের মধ্যে বিশেষ করে দলীয় শৃঙ্খলা সে বজায় রাখে। আর
একজন থাকে চিফ হুইপ, যিনি হচ্ছেন মুখ্য সচেতক। ওনার আন্ডারে 4 জনের মতো সচেতক থাকেন, আরও হুইপ থাকেন। হুইপ কিন্তু থাকে দলীয় জায়গা থেকে থাকে, তারা শৃঙ্খলা বজায় রাখে। এটা পরীক্ষা আসে, হুইপ কারা, হুইপের কাজ কি, জাতীয় সংসদের শৃঙ্খলা বজায় রাখে কারা, অপশন দিতে পারে স্পিকার। তুমি বলবো হ্যাঁ স্পিকারই তো হইতে পারে, কারণ স্পিকারই তো বলে এই থামুন, আপনি কন্ট্রোল করে সবটা, তাই না? কিন্তু মূলত হুইপরাই হচ্ছেন সচেতক, বা চিফ হুইপ হচ্ছেন মুখ্য সচেতক, দলীয় শৃঙ্খলা বিশেষ করে বজায় রাখেন তিনি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? দেখি কে বলো। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? স্পিকার কে ছিলেন? বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? 4টা অপশন দেখো। অবশ্যই তোমরা জানো, তারপর আমি বলে দিই, এগুলো হয়তো তোমাদের জানা আছে। প্রথম ডেপুটি স্পিকারটা বলে দিই। প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ। জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ, আর জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। তাহলে প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ, প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ। প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ, ইয়েস, আর প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ। ক্লিয়ার? প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ, প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ বায়তুল্লাহ। পরবর্তী প্রশ্ন, বেশি নয় আমাদের কাছে, প্রশ্ন অল্পই আছে, 2-1টা। আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, এই বিষয়ে জানতে হবে। আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, এই প্রশ্নের উত্তর তোমাদেরকে জানতেই হবে। আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, ঠিক আছে? দেখি বলো তো, আমাদের সরকারের প্রধান নির্বাহীকে। এগুলো বুঝে শুনে উত্তর দিতে হবে। আমাদের সরকারের প্রধান নির্বাহীকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এই অনেক বিষয় কিন্তু আসবে, বা মন্ত্রী, মাথায় কিন্তু নানান প্রশ্নই আসবে। তোমাকে বুঝতে হবে আমাদের সরকারের প্রধান নির্বাহীকে। এটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, আমাদের সরকারের প্রধান নির্বাহীকে বলো। বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহীকে। আরেকটা প্রশ্ন হতে পারে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে। হ্যাঁ, এটা হতে পারে, রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রপ্রধানকে, আর আমাদের সরকারের নির্বাহীকে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে, সরকারের প্রধান নির্বাহীকে, ঠিক আছে? 2টা প্রশ্ন, 2টা প্রশ্ন। আচ্ছা, তোমরা দিচ্ছ ক ক ক। আচ্ছা দেখো, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, শেষ কথা, আর কোনো ভেজাল নাই। রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর আমাদের সরকারের প্রধান নির্বাহী যদি বলে সেটা হবে প্রধানমন্ত্রী। এই 2টা বিষয় নিয়ে কনফিউশন অনেকের। রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু আমরা দেশের ক্ষমতাটা যার কাছে বেশি দেখি তাকে রাষ্ট্রপ্রধান বলে দেই অনেক সময়, সাধারণভাবে চিন্তা করলে। তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, আর আমাদের সরকারের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। তবে আমাদের যে সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ মর্যাদার অধিকারেও কিন্তু রাষ্ট্রপতি, এটা মাথায় রাখতে হবে। তাহলে 3টা বিষয় ডান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সরকার নির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রী, এগুলো একটু জানতে হবে। আমাদের বোধ হয় আর 2-1টা প্রশ্ন আছে। কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? ভক্ষক না রক্ষক? কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? দেখি কে বলতে পারো, কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? এগুলো খুব বেসিক কোয়েশ্চেন, কিন্তু যদি না জানা থাকে ভুল করবা। সো তোমরা ডেমো ক্লাস দেখে তারপর ভর্তি হও, যে কীরকমভাবে ইনশাল্লাহ আমরা পড়ব। জাতীয় স্বার্থের রক্ষক বলা হয় কাকে, বলো।
দেখি, কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? নট ভক্ষক। কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? আমাদের আর একটা প্রশ্ন আছে। দেখি কে উত্তর করতে পারো। কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? ও বাবা বাবা, কি প্রশ্ন উত্তর করতেছে এরা। কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? দেখি বলো তো, কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? এরপরে জাস্ট আমাদের হাতের একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে। এই এরপর আর একটা প্রশ্ন আছে, কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? দেখি, প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রীকে বিশ্বের ক দিচ্ছ, রাষ্ট্রপতি হবে নাকি প্রধানমন্ত্রী হবে? তোমরা বলো, জাতীয় স্বার্থের রক্ষক বলা হয় কাকে? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। জাতীয় স্বার্থের রক্ষক প্রধানমন্ত্রী, তাই না? ঠিক আছে, লাস্ট প্রশ্ন, শেষ। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? জাতীয় সংসদ অধিবেশন আমরা জানি, তো বলছি আগে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন, অধিবেশন স্থগিত করেন, রহিত করেন। আবার একটা বিষয় জানতে হবে, জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনটা থাকে কোনো একটা সরকার গঠন হওয়ার পর, প্রথম অধিবেশনে গিয়ে প্রথম ভাষণটা কিন্তু দেন আবার রাষ্ট্রপতি। প্রথম ভাষণও দেন কিন্তু রাষ্ট্রপতি, প্রথম ভাষণটা কিন্তু দেন রাষ্ট্রপতি। সো এই বিষয়গুলো আসলে আরও অনেক বিষয় আছে, এগুলো আমাদের জানার আছে। সো এখন দু একটা বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটার জিকের জন্য আমাদের যে মেইন গ্রুপটা আছে, 24 সালের যে গ্রুপটা 24-এর জন্য বানিয়েছিলাম, তাদের এখন শেষ পরীক্ষা ডিসিইউ, বা 23-এর যারা একদম সেকেন্ড টাইম দিবা তোমাদের শেষ সুযোগ ডিসিইউ। ডিসিইউ কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে হয়তো আরও অনেক সুযোগ পাওয়া যাবে এটাতে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে কিন্তু বুঝতেই পারছো ডিসিইউ সামনে অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে, তাই এইটাতে ভর্তি হতে পারা অনেক সম্মানের, এবং ঢাকার মধ্যে আছে, বুঝতে পারো এটার ভবিষ্যৎ তোমরা। তাহলে এই ডিসিইউ যাদের টার্গেট, তাদের যে জিকে, আমি যেটা করব, একটা সিক্রেট সাজেশন প্লাস আমি 15টা টপিকের ধরে ধরে সলভ ক্লাস নিব 15টা, যাতে এতদিন যা পড়িয়েছি ওই পেইড ব্যাচে, সেটা আমাদের পেইড ব্যাচ হবে। 15টার মতো ক্লাস নিব, বাংলাদেশ আন্তর্জাতিক সব কিছু মিলাই জিলে, সাম্প্রতিক মিলাইয়া, আশা করি ওইগুলা থেকেই কমন পড়বে। তো এইটা যারা অংশগ্রহণ করতে চাও, নাবিলস জিকে ফেসবুক পেজে, এই পেজে নক দিয়ে ফেলো যে ভাই আমি ডিসিইউতে যুক্ত হতে চাই। খুবই সামান্য করে টাকা নেওয়া হবে, এটা হচ্ছে একটা কথা, কারণ ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু ধরো আগামী 4-5 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা ডিসিইউর জন্য প্রিপারেশন নিতে চাও, সবাইকে জানিয়ে দাও, একাধিক ফ্রেন্ড একসাথে অ্যাড হলে পাবা, সুযোগ পাবা। সো 15টার মতো আমরা সলভ ক্লাস নিব, রিভিশন ক্লাস নিব এবং সলভ করাবো। সিক্রেট সাজেশন থাকবে একটা, সেটা ধরে ধরে ইনশাল্লাহ সেখান থেকে কমন আসবে। আর যারা সেকেন্ড টাইমার ইকুয়াল টু লাস্ট টাইমার, আমরা জানি সেকেন্ড টাইম আমার যে জিকে ব্যাচে ভর্তি চলছে, অলরেডি ক্লাসও চলছে, সলভ ক্লাস চলতেছে, মূল ক্লাস শুরু হয়ে যাবে একদম টপিক ধরে ধরে, সপ্তাহে 3 দিন করে। টার্গেট জাবি হোক, জবি, রাবি, চবি, গুচ্ছ, হাজি দানেশ, এইচএসটিউ, সবগুলো, নার্সিং, মেডিকেল হতে পারে, সবগুলো সাধারণ জ্ঞানের যেই সেকেন্ড টাইম দিবা, যারা এসি 24 ব্যাচ সামনে সেকেন্ড টাইম দিবা, তারা হচ্ছে আমার যে কোর্সটা চলমান আছে সেকেন্ড টাইম কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। জিকের কারণে খারাপ করছো, জিকেতে কনফিডেন্স পাচ্ছ না, বা পড়া কীভাবে শুরু করবো বুঝতেছো না জিকে, বা জিকে নিয়ে ভয়ে আসো, সামনে জিকে কী টাইপের প্রশ্ন হয় বুঝতে পারতেছো না, জিকেতে আলাদা করে ভালো হতে চাও,
আমার যেই চলমান আছে কোর্স সেটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো। সেকেন্ড টাইম জিকে কোর্স ভর্তি চলছে, এক্সাম মডেল টেস্ট সাজেশন সব সহজ, যে কোনো বিশ্ববিদ্যালয় জিকের। আর আছে এইচএসসি 25, মানে মেনলি যারা এই বছর এইচএসসি দিচ্ছ তারপরে তোমাদের হচ্ছে অ্যাডমিশান, তাই না? এই খুব শীঘ্রই আগস্টের পরে শুরু হয়ে যাবে। দেখবা দেখতে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, তারপর দেখতে দেখতে তোমার বিউপি পরীক্ষাগুলো হয়ে যাবে, জাহাঙ্গীরনগর রাজশাহী হয়ে যাবে। তো আমরা এইচএসসি পরীক্ষার পরপরই আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে মূল ক্লাস শুরু করে দিব। সো আগস্টের প্রথম সপ্তাহ যে যেটাতেই ভর্তি হবা স্পেশাল ডিসকাউন্ট পাবা। যে যেটাতে ভর্তি হতে চাও তুমি তোমার পরিচয় দিবা, ভাই আমি এত ব্যাচ এইটার জন্য ভর্তি হতে চাই, নাবিলস জিকে আমার ফেসবুক পেজে নক দিবা। সো ক্লাস এখানেই আজকের। সো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানালে আমি খুব খুশি হবো যে ভাইয়া সলভটা ভালো লাগছে। এভাবে কিন্তু আমরা প্রশ্ন সলভ করতেছি অলরেডি বিসিএস এর, কারণ সেখান থেকে কিন্তু কমন পড়ে বিশ্ববিদ্যালয়ে। সো এগুলো পেতেও গ্রুপে যুক্ত হয়ে যাও। সো এই নাবিলস জিকে ফেসবুক পেজে, এই নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে, কোনো হোয়াটসঅ্যাপ না, অন্য কোথাও না, এই পেজের ইনবক্সে নক দিবা, এই পেজের ইনবক্সে নক দিবা, এই পেজের ইনবক্সে, কোনো হোয়াটসঅ্যাপে না, এই পেজের, যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক থেকে দেখছো, এই নাবিল জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলবা ভাই আমি ডিসিউর জন্য হতে চাই, সেকেন্ড টাইমার সামনে হচ্ছে আমি দিব পরীক্ষা 25-এর সাথে, আবার 25 ব্যাচ, আবার যারা 26 ব্যাচ প্রি অ্যাডমিশন, 26 ব্যাচ প্রি অ্যাডমিশন, 26+27 কলেজের শুরু থেকে বা 26-এর সেকেন্ড টাইমার থেকে যদি অল্প অল্প করে জিকেটা আগে রাখো, বিশ্ববিদ্যালয়ে দেখবা যে তোমার অনেক উপকার হবে, তখন এসে শুধু রিভিশন দিবা। সো সবার জন্যই চলতেছে। আজকে জাস্ট একটু অ্যানাউন্সমেন্ট দিলাম অল্প করে। নেক্সট ক্লাস কবে হবে আমি গ্রুপেই জানিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখবা নাবিল হাসান অফিসিয়াল থেকে, তোমরা হয়তো ক্লাসের আপডেটটা জানতে পারবে না কবে লাইভ ক্লাসটা হয়, নাবিল জিকে পেজে আসলে আপডেট জানতে পারবা। আর যারা ফেসবুক থেকে দেখছো আগের সকল ক্লাস বা এই ক্লাস রেকর্ডেড পেতে নাবিল হাসান অফিসিয়ালটা সাবস্ক্রাইব করে দিও। সো এগুলো একটু বলার ছিল, কারণ এগুলো না বললে তো তোমরা জানতে পারবা না, তাই না? সুন্দর ক্লাস, ভালো লেগেছে, আমি কৃতজ্ঞতা। তোমরা এরকম বললেই কিন্তু আমি আরও ফ্রি ক্লাস নিতে উদ্বুদ্ধ হই। তো যারা ডিসিইউতে টার্গেট আছে, এরকম কেউ আছে ডিসিইউ, আমি জানিয়ে দিলাম কিন্তু খুবই কম টাকায় আমি আবারও করে দিব, ঠিক আছে? খুবই কম টাকায় আমি সেটা আমাকে নক দিলে আমি বলবো একদমই কম টাকায় তোমরা 15টা রিভিশন ক্লাস পাবা, সিক্রেট সাজেশন পাবা, সলভ করাই দিব পুরো বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক। ইনশাল্লাহ এখান থেকে আশা করি তোমাদের কমন পড়বে। সো ডিসিইউর জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর সেকেন্ড টাইমার প্লাস 25, 26, 27 আগামী 1 বছর পড়তে পারবা অল্প পরিমাণে ইয়াতে। আর গতবার যে টুকটাক মিস্টেক ছিল সেটা আমি অবশ্যই বলবো ছিল, এই বছর সেগুলো আগেই দিয়ে দিব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, সে আস্থাটা টুকু রেখো। না হলে তো আগেই বললাম যে তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, তাও তোমার কোশ্চেন করতে পারবো আগে ভাগেই, তাই না? সো ক্লাস ভালো লেগেছে বলছো, একটা চাইনিজ না কি জানি, আমি তো বুঝতে পারতেছি না তোমার নামটা কি। কৃষ্ণপাল, অনেক সুন্দর ক্লাস, ব্যাক বেঞ্চের খুব বোরিং লাগে নাই, ভালো ক্লাস, কোনো বোরিং লাগে নাই। স্যার আমাদের ময়মনসিংহ নিয়ে কিছু বলেন। ময়মনসিংহ গুড, ময়মনসিংহ থেকে কিছু গিফট পাঠাও, ঠিক আছে? কি হয় বিখ্যাত ফল কি হয় সেটা পাঠাও, তাহলে বলবো তোমাদের জেলা ভালো, তুমি তো তোমার জেলাকে রিপ্রেজেন্ট করো। জানাতুল বাবা, কৃষ্ণপাল, ভালো লেগেছে, থ্যাংক ইউ। সো আর আমাদের পেইড গ্রুপে কিন্তু বিশেষের প্রশ্ন সব চলবে অন্যান্য জায়গারও, যাতে করে এগুলো আমাদের এসি 24 সেকেন্ড টাইম আর 25, 26 ক্ষেত্রে কাজে লাগে। তো তোমরা যেটাতে ভর্তি হতে চাও নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলবা। এতটুকুই। আসসালামু আলাইকুম। যারা শেয়ার করেছিলে পিডিএফটা পেতে, এই ক্লাসে পিডিএফটা পেতে, রিয়েক্ট শেয়ার করেছিল এবং মেনশন করেছিল, এগুলো দিয়ে একটু পেজে নক দাও। আমি এখন তো একটু খাওয়া দাওয়া করবো, তারপর ফ্রি হয়ে মেসেজগুলো দেখবো তোমাদের। যাদের আজকে দেখতে না পারবো কালকে দেখবো, মন খারাপ করার কিছু নাই, দিয়ে দিব তোমাদের যে পিডিএফটা তোমরা চাও আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর যারা সর্বোচ্চ শেয়ার করেছো ডিসিউর জন্য, যারা এই ভিডিওটা যখনই দেখবা আগামী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে যারাই দেখবা, তাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা নক দিয়ে ফেলবা নাবিল জিকে পেজে, ডিসকাউন্ট রাখবো, ডিসকাউন্ট কিন্তু থাকবে না আগস্টের প্রথম সপ্তাহের পরে। এই মধ্যেই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ দেখা হবে। এই তো এতটুকুই আজকে, গুড বাই। নেক্সট ক্লাস কবে হবে আবার সেকেন্ড টাইম প্লাস ডিসিউর জন্য, সেটা আমি আমার নাবিল জিকে পেজে জানিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া থাকলো। আর যারা দেখছিলে তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। জীবনের এই পর্যায়ে প্রচুর পরিশ্রম করছো, ভালো কিছু করতে চাচ্ছ, সেটা অবশ্যই খুবই স্ট্রাগলের মধ্য দিয়ে যাবে, অনেক পরিশ্রম করতে হবে। দেখো আমি যতই বলি সবাই চান্স পাবে, তুমি চান্স পাবে, তোমাকে দিয়ে হবে, সিট তো ততটা নাই। যারা সবচেয়ে বেশি যোগ্য, যাদের ভাগ্যটা যোগ্যতার সাথে পরিশ্রমের সাথে আর ভালো ছিল, তারাই কিন্তু চান্স পাবে। তুমি তোমার হাতে যেটা আছে, নিজের পরিশ্রমটা করার ক্ষমতা আছে, সেটা তুমি করো, আর ভাগ্যটা তো আল্লাহর উপর ছেড়ে দাও। এবং আল্লাহ কিন্তু বলেছে তুমি তোমার পরিশ্রম, সৎকর্ম, আমল দ্বারা তুমি তোমার ভাগ্য, যেগুলো হচ্ছে তোমার ঝুলন্ত ভাগ্য, সেগুলোকে পরিবর্তন করতে পারবে, তাই না?
তাই সেইটাও কাজে লাগাও, সব কিছু মিলিয়ে করে যাও, দেখবা যে সামনের দিনগুলো আরও ভালো আসবে ইনশাল্লাহ। দোয়া থাকলো এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই পিতামাতার কথা শুনবে, পিতামাতার বাধ্য থাকবে, সেবা শ্রদ্ধা করবে এবং পিতামাতার জন্য সর্বোপরি দোয়া করবে। রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাতে দিনে যে কোনো সময় পড়ার চেষ্টা করবে, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।